আর কি কি প্যারামিটার আমরা একটা স্টারের মাপতে পারি এবং সেই প্যারামিটার থেকে কিভাবে আমরা আবার তার ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে পারি, এইরকম একটা মোটিভ নিয়ে ফটোমেট্রি শুরু হয়। আজকে তো পুরো ফটোমেট্রি হবে না, যতদূর হবে ম্যাগনিটিউডস এর আগে অব্দি হয়তো হবে, তো যতটা করাবো কিছু অঙ্ক মাঝে বলবো। সো খাতা নিয়ে বসো, হ্যাঁ সব অঙ্ক স্লাইডে নেই, অঙ্কগুলো কোনোটাই স্লাইডে নেই, প্রত্যেকটাই বলবো, তো খাতা নিয়ে বসো। তো আজকে ক্লাস শুরু হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফটোমেট্রি, এবং সেখান থেকে বললাম যে আমরা কি কি পড়বো আজকে। আজকে প্রথমে রেডিয়েশনের ক্ষেত্রে কিছু নতুন টার্ম শিখবো যেগুলো অ্যাস্ট্রোফিজিক্সে খুব রিলেভেন্ট। তারপর সেখান থেকে ম্যাগনিটিউডের কিছুটা ইন্ট্রোডাকশন হয়তো দিতে যেতে পারবো, বাট বেসিক্যালি যেটা শিখবো দ্যাট ইজ দ্য বেসিক টার্মস অ্যান্ড দেয়ার সিগনিফিকেন্স ইন অ্যাস্ট্রোনমি ইন উইথ রেসপেক্ট টু দ্য রেডিয়েশনকে ইন টার্মস অফ ফটোমেট্রি আমরা জানবো। আচ্ছা, ফটোমেট্রি কি করে? Photometry basically it measures the brightness or flux of electromagnetic radiation from stars and other celestial objects, which is used for determining distance and কম্পেয়ারিং অবজেক্টস। অর্থাৎ ফটোমেট্রির কাজ কি, একটা তারা আমরা যেটাকে দেখতে পাচ্ছি, আগের দিন অবধি তার ডিস্টেন্স মাপছিলাম কিন্তু সেটা কতটা ব্রাইট কতটা ডিমিনিশড সেগুলো মাপতে শিখিনি। ফটোমেট্রি আমাকে সেই ব্রাইটনেস মাপতে হেল্প করবে এবং ফ্রম দ্যাট ব্রাইটনেস মেজারমেন্ট উই ক্যান measure its distance also and other properties also. So এটা হচ্ছে বেসিক্যালি ফটোমেট্রির কাজ। বাট ফটোমেট্রির ক্ষেত্রে আমরা কি করে অ্যাস্ট্রোনমাররা, একটা খুব প্রিলিমিনারি আইডিয়া, অ্যাস্ট্রোনমাররা বিভিন্ন ফিল্টার ইউজ করে মাপে, প্রথমে সেই ভ্যালুগুলোকে মেপে নেয় এবং তারপর সেখান থেকে একটা স্টারের ডিস্টেন্স, তার টেম্পারেচার এগুলো বার করে। তাহলে আমি কি বললাম, এই ফটোমেট্রি যেটা অবজারভেশনাল অ্যাস্ট্রোনমিকে খুব বেশি ভাবে রিপ্রেজেন্ট করে, যারা পরবর্তীকালে অবজারভেশনাল অ্যাস্ট্রোনমিতে কাজ করবে তারা দেখতে পারবে যে এই ফটোমেট্রির অ্যাপ্লিকেশন অনেক বেশি এবং এগুলোকে কাজে লাগিয়ে টেলিস্কোপের ওয়ার্কিং সবকিছু তৈরি হয়। এরপরেই আমি টেলিস্কোপ পড়াবো। তো ফটোমেট্রির বেসিক কাজ কি, অবজার্ভ করা, যেই অবজার্ভ রেজাল্টটা তুমি পেলে সেখান থেকে স্টারটার ডিস্টেন্স, তার টেম্পারেচার, তার কনস্টিটিউশন, এই সবকিছু বাই থিওরিটিক্যাল অ্যানালিসিস বের করা, এই হচ্ছে ফটোমেট্রির কাজ। ক্লিয়ার প্রত্যেকের যে ফটোমেট্রিতে কি পড়তে চলেছি? বোঝা গেছে? হ্যাঁ, বলছি কি সাউন্ডটা আর একটু জোরে হলে ভালো হতো। হেডফোনে আছি তো, দাঁড়া। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে আমাদের ক্ষেত্রে আমরা তো এতদিন যে ডিস্টেন্স মাপছিলাম বা কিছু সেগুলো দেখতে গিয়ে এটা তো রিয়ালাইজ করতে পেরেছো প্রথম দিন যখন স্কেল বারবার বলেছি, অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটা আমাদের খুব ছোট থেকে ছোট স্কেলের সঙ্গে অ্যাস্ট্রোনমিক্যাল স্কেলকে রিলেট করে, একটা ব্রিজ তৈরি করে। সো সেখান থেকে এই কনক্লুশনটা তো আমাদের কাছে এসছেই যে দ্য ইউনিভার্স ইজ সো ফ্যাসিনেটিং অ্যাজ ওয়েল অ্যাজ সো ফার অ্যাওয়ে, আমাদের থেকে অনেক দূরে বসে রয়েছে। তাহলে কোনোদিনই আমার যদি ইচ্ছে হয় যে ইউনিভার্সে কি আছে জানার জন্য, আমরা ইউনিভার্সে মানে এই পৃথিবীর বাইরে গিয়ে পুরো দেখে পুরো ইউনিভার্সটাকে ঘুরে চলে এলাম, এরকম করা সম্ভব নয়। তাহলে আমরা কি করব? সো ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাস্ট্রোনমি উই নিড টু অবজার্ভ দ্য এন্টায়ার ইউনিভার্স অ্যান্ড বাই অবজার্ভিং দিস whatever comes to us from this great far distance সেটাকেই আমরা অবজার্ভ করব। সুতরাং একটা তারা থেকে যে ইনফরমেশন আসছে সেটা কোনো একটা রেডিয়েশন প্রসেসে আসবে which will carry certain amount of energy, এবং সেটা যখন আমার কাছে এসে পৌঁছবে তার থেকে আমি বলতে পারবো যে কি ধরনের কি ওটায় কাজ হচ্ছে, সেখানে কত বছর আগে স্টারটা তৈরি হয়েছিল, তার কনস্টিটিউয়েন্ট কি, এই সব কিছু। তাহলে অবজারভেশনাল অ্যাস্ট্রোনমির ইম্পর্টেন্সটা কোথায় বোঝা গেল? যেহেতু ইউনিভার্স ভাস্ট একটা জিনিস, যেখানে বারবার গিয়ে গিয়ে আমরা এক একটা জায়গায় বসে আমাদের কাজ করবো, আমরা এক্সপেরিমেন্ট করব, সেটা পসিবল নয়। শুধুমাত্র কোন ডেটার ওপর আমাদের নির্ভর করতে হয়, ওই স্টার বা ওই দূরের যে গ্যালাক্সি সেখান থেকে ইনফরমেশন বেরিয়ে ইন টার্মস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আমাদের কাছে এসে পৌঁছবে। দেন সেটার থেকে আমরা অ্যানালাইজ করে এই সমস্ত বিভিন্ন ডিসিশন গুলো নেব যে তার টেম্পারেচার কত, কত ডিস্টেন্সে বসে আছে অ্যান্ড অল।
তাহলে আমাদের ক্ষেত্রে মেইনলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে ব্যান্ডটা তোমরা পড়ো সেই ব্যান্ডের মধ্যে কারা থাকে, এটা হচ্ছে ভিজিবলের ইয়েটা, মানে ভিজিবল লাইটের যে স্পেকট্রাটা সেটা। অ্যাপার্ট ফ্রম দিস এক্স রে, গামা রেজ, ইউভি রেজ, এই বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রা রয়েছে। এবং আমি বললাম অ্যাস্ট্রোনমাররা বিভিন্ন ফিল্টার ইউজ করে অবজার্ভ করে। দিস ডিফারেন্ট টাইপস অফ ফিল্টার্স করেসপন্ড টু দ্য ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রা। কখনো দেখবে কোথাও যখন সাইটে তোমরা পেপার পড়ো কোথাও এক্স রে স্পেকট্রোস্কপি থাকে, কোথাও গামা রেতে ফেলে দেখা হয়। সুতরাং এই ডিপেন্ডিং অপন উইচ কাইন্ড অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রা ইউ আর ইউজিং টু অবজার্ভ, তোমার অবজারভেশনের ক্যালকুলেশন বলো বা তার যা যা কাজকর্ম সবকিছু চেঞ্জ হবে। সুতরাং ইএম রেডিয়েশনের প্রত্যেকটা যে ব্যান্ড, প্রত্যেকটা যে স্পেকট্রা, প্রত্যেকটাতেই অবজারভেশন করা সম্ভব। সেটা ডিপেন্ড করবে তুমি কোন জিনিস কখন দাঁড়িয়ে মাপছো তার উপর। এবং তারপর কি হবে, তার মধ্যে সব থেকে বেশি যেটা আমরা ডিল করি দ্যাট ইজ ভিজিবল লাইট, সেটার স্পেকট্রামটা এরকম দেখতে। এটা তোমরা ছোট থেকে পড়ছো যে রেড থেকে ভায়োলেটে থাকে। So this is the types of radiations which we use for explanation of astronomical objects. যে রেডিয়েশনটা আসছে তাকে এক্সপ্লেন করার জন্য যে মানে যে ধরনের ওয়েভ বা যে ধরনের স্পেকট্রা আমাদের কাজে লাগে সেটা পুরোপুরি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্পেকট্রা, যার মধ্যে গামা রেজ, এক্স রেজ, ভিজিবল রেজ, ইউভি রেজ সবকিছু পড়ছে। এবং তার মধ্যে সব থেকে বেশি যেহেতু আমরা ভিজিবল স্পেকট্রা নিয়ে কাজ করি, তার যে আরো কতগুলো ভাগ যেগুলো আমরা ছোট থেকে পড়ে আসছি সেটা এখানে এলাবোরেট করা রয়েছে। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি কি, ফটোমেট্রি কি, এগুলো বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এবার বলছি তোমরা রেডিয়েশন যখন পড়েছো, ব্ল্যাক বডি রেডিয়েশন, এগুলো স্ট্যাটমেকে কিছুটা কি শুরু হয়েছে? ওগুলো মডার্ন ফিজিক্সে পড়েছি। কিসে পড়েছো? মডার্ন ফিজিক্সে। মডার্ন ফিজিক্স। আচ্ছা, কিছু ফর্মুলা এখানে কাজে লাগবে, যেমন স্টিফেন বোলসম্যান ল, এটা কি জানো? হ্যাঁ, মানে ওই স্টিফেন্স ল যেটা সিগমা ইকুয়াল, মানে ওই সিগমা টু দি পাওয়ার 4 এর সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টি টু দি পাওয়ার 4 এর সাথে যেটা হয়। তো এই বেসিক আইডিয়া গুলো লাগবে, ঠিক আছে? কিছুটা তো জানো, অসুবিধা নেই। আচ্ছা, তো বললাম বারবার যে এখানে কি কি হবে এখানে। আচ্ছা, তোমরা যেভাবে ছোটবেলায় পড়তে এনার্জি ট্রান্সপোর্ট বা হিট ট্রান্সপোর্ট যে যে মেকানিজম গুলো হতে পারে সেই জিনিসগুলো এখানে রয়েছে। এবার এই এফ রেডিয়েশন মাচ মাচ গ্রেটার দেন এফ কনভেনশন, মানে কনভেনশনে যে কনভেকশনে যে এনার্জি ট্রান্সপোর্ট হয় তার তুলনায় এফ রেডিয়েশন খুব বেশি। এবার এই এফটা কি, এফ ইজ ফ্লাক্স, সেগুলো কিভাবে কি আসছে পরে জানবে। জাস্ট জেনে রাখো কেন, জেনে রাখো যে এই লাস্ট পয়েন্টটা যেটা এটা আসছে, দেখা যাচ্ছে না, এই যে লাস্ট পয়েন্টটা রয়েছে না, if radiation much much greater than if convection, এটা মানে এটাই বোঝায় যে ইউনিভার্সে যতটা না অ্যামাউন্ট অফ এনার্জি কনভেকশনের থ্রু হয় তার থেকে অনেক বেশি রেডিয়েশনের থ্রু হয়। কনভেকশন, কন্ডাকশন এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছে, এবং যখন এক্সাম্পল পড়তে মনে করে দেখো রেডিয়েশনের এক্সাম্পল হিসেবে সবসময় আমরা এগুলোকেই বলতাম। সূর্য থেকে আলো আসাটা কি? রেডিয়েশন প্রসেস। তো এই F radiation much much greater than F convection, that's why আমরা যখন এই স্পেকট্রা বা এই ধরনের এনার্জি নিয়ে ডিল করব তখন যেই প্রসেসটার উপর আমাদের এমফাসাইজ থাকবে দ্যাট ইজ রেডিয়েশন। আচ্ছা, তারপরে এফটা কি বললে? ফ্লাক্স ডিফাইন করিনি এখনো, কি বলবো, আসবে এরপরে ডেফিনেশন। আচ্ছা, এবার একটা এনার্জি এসে পড়ছে, তার স্পেসিফিক ইন্টেন্সিটি, তার ফ্লাক্স। আচ্ছা, টার্ম গুলো জানার আগে একটু রিয়েলাইজ করার দরকার আছে। আচ্ছা, এবার মনে হয় একটু হেজি এসে গেছে, কতটা বুঝতে পারছো জানি না। না, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো যেটা বোঝার, ধরো তুমি একটা বাল্ব নিলে বা তোমার একটা কম্পিউটার মনিটর নিলে,
বা একটা সূর্যের দিকে দেখছো, তিনজনের ক্ষেত্রে তুমি কি এক ধরনের ব্রাইটনেস দেখতে পাও? তিনটাকে কি একরকম উজ্জ্বল মনে হয়? না। অর্থাৎ এই বাল্ব থেকে শুরু করে কম্পিউটার মনিটর স্ক্রিন থেকে শুরু করে তোমার আকাশের তারা, তাদেরও বিভিন্ন তারার বিভিন্ন ব্রাইটনেস, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা ব্রাইটনেস রয়েছে। এখন ওই ব্রাইটনেস টার্মটা কি, দ্যাট ইজ নট ডিফাইন, বাট জেনারেল আমরা ছোট থেকে যেটাকে মানে অ্যাপারেন্টলি ব্রাইট বলে থাকি, সেই ব্রাইট দিয়েই যদি ভাবো তো বুঝতে পারবে যে ব্রাইটনেস জিনিসটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। তো আমরা কি করি, আমরা অ্যাস্ট্রোনমিতে একটা স্টার তার এই ব্রাইটনেসটাকে মাপতে শিখি। ব্রাইটনেস কি বারবার বলছি, সেটা পরে ডেফিনিশনে আসছি। ধরে নাও এই কতটা উজ্জ্বল বা কতটা ডিমিনিশ সেটাকে মাপতে শিখি, এবং সেখান থেকে কি হয়, সেখান থেকে আমরা একটা তারার ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, তাহলে আমি কেন এই টার্ম গুলো ফ্লাক্স, ব্রাইটনেস, লিউমিনোসিটি কেন জানবো? বিকজ এই যে আমার একটা তারা থেকে কোনো অ্যামাউন্ট অফ এনার্জি ইন টার্মস অফ ইএম ওয়েভ রেডিয়েশন আমার কাছে এসে পৌঁছলো, সেখান থেকে কিন্তু সেটার থেকে যদি আমরা এই টার্ম গুলো, এই বিভিন্ন কোয়ান্টিটি গুলোকে মেপে ফেলতে পারি, সেটার থেকে সামহাউ আমরা সেই তারাটার ডিস্টেন্স বা তার টেম্পারেচার এগুলো জানতে পারবো। সো এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যে কেন আমরা তারার ব্রাইটনেস এর উপর কনসার্ন হচ্ছি। এবার ধরো তোমার কোনো একটা সোর্স, এখানে যেটা এটা একটা সোর্স, ধরে নাও সূর্যই বা কোনো একটা স্টার, সেটা অনেক দূরে বসে রয়েছে, তার থেকে যে লাইট গুলো বেরোচ্ছে, সেই লাইট গুলো কি হচ্ছে, দিস লাইট ওয়েভস বা লাইট বিমস আর এমবেডিং, অর্থাৎ এখান থেকে যেগুলো বেরোচ্ছে দেখলে বুঝতে পারছো যে লাইটটা চারদিকে ছড়িয়ে পড়ছে, তার মানে কি ডাইভার্জ করছে চারদিকে। এবার কি হচ্ছে, এই যে এবং এখানে একটা অ্যাজাম্পশন রয়েছে যে দিস ডাইভার্জিং অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা রেজ যেটাই বলো, দ্যাট ইজ আইসোট্রপিক, অর্থাৎ সব দিকে সমানভাবে ইন অল ডিরেকশন ইট ইজ ডাইভার্জিং। তখন কি হচ্ছে, আমরা এই যে লাইটটাকে মাপবো, কিভাবে মাপবো? একটা কিছুকে মাপার জন্য আমরা ডিটেক্টর বসাবো। প্রথম ক্ষেত্রে এই ডিটেক্টরটা এখানে বসালাম, টেলিস্কোপ বা কিছু একটা ডিটেক্টর বসালাম, সে মাপছে, এবং তার কিছুক্ষণ পর যদি আমরা সেই ডিস্টেন্সটাকে আরো বাড়িয়ে দিই, আমরা কি দেখবো, লাইটটা ফেন্ট লাগছে। এটা তো খুব ন্যাচারাল ফেনোমেনা, কাছ থেকে দেখলে জিনিসটা যত জোরালো লাগে, দূরে নিয়ে গেলে জিনিসটা ততটা ফেন্ট হয়ে যায়। এবার কি হচ্ছে, আমরা যখন এই জিনিসটাকে এরকম কোন একটা ডিটেক্টরের মাধ্যমে মাপতে শুরু করলাম, তখন যে জিনিসটা আমার কাছে কনস্ট্যান্ট, সেটা কি, এই সোর্সটা আমার কাছে কনস্ট্যান্ট, কিন্তু আমি ডিটেক্টরের ডিস্টেন্স চেঞ্জ করে করে বারবার ওর ইন্টেন্সিটি দেখছি। কিন্তু তার উপরে কখনোই এটা ডিপেন্ড করে না যে এই তারাটা থেকে কতটা অ্যামাউন্ট অফ এনার্জি বেরোচ্ছে। সুতরাং এই তারাটা বা এই স্টারটা থেকে কতটা অ্যামাউন্ট অফ এনার্জি বেরোতে শুরু করলো এবং কতটা অ্যামাউন্ট অফ এনার্জি চারদিকে ছড়িয়ে পড়ছে, সেটা একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। বাট আমি ডিটেক্টরে কতটা ধরতে পারবো লাইটটাকে, সেটা কিন্তু ডিপেন্ড করছে আমি কোন ডিস্টেন্সে কি পজিশনে বসালাম তার উপর। সুতরাং সেটা কোনোদিনই একটা ইন্ট্রিনসিক প্রপার্টি নয়। এই জিনিসটা কি ক্লিয়ার হলো? আমি আরেকবার বলছি, একটা স্টার থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরোচ্ছে, সেটা আমি মাপতে চাইছি। এবার সেই তারা থেকে কতটা অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করছে, দ্যাট ইজ নট ডিপেন্ডিং আপন ইয়োর অবজারভেশন পয়েন্ট অর ইয়োর ডিটেক্টর অর টেলিস্কোপ, বাট কোথায় তুমি ওটাকে বসালে তার উপর ডিপেন্ড করবে টেলিস্কোপটা কতটা অ্যামাউন্ট অফ ওয়েভকে ডিটেক্ট করতে পারছে সেইটা। সুতরাং তারা থেকে যে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করছে, দ্যাট ইজ অ্যান ইন্ট্রিনসিক প্রপার্টি, whereas the amount of energy which is detected by the detector, that is an extensive property. এই দুটো জিনিস বুঝলে কিনা আমাকে বলো, যে আর এক্সটেন্সিভ কোনটা। এবং এখান থেকে এই পার্থক্যটা চলে আসে, দুটো টার্ম তোমরা শিখবে, লিউমিনোসিটি, ফ্লাক্স, দুটোই একই জিনিস, ওই এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইমের মতন, কিন্তু দুটোর পার্থক্য এখানেই যে একটা স্টার থেকে যেটা বেরোচ্ছে সেই অ্যামাউন্ট অফ এনার্জিটা, যেটা ওর ইন্ট্রিনসিক প্রপার্টি, whereas ফ্লাক্স হচ্ছে তুমি কতটা অ্যামাউন্ট অফ এনার্জিকে ক্যাপচার করতে পারলে, কতটা অ্যামাউন্ট অফ এনার্জি তোমার ডিটেক্টরে ধরা পড়লো, যেটা নিয়ে তুমি ফার্দার কাজ করতে পারলে। সো লিউমিনোসিটি আর ফ্লাক্সের কনসেপ্টটা বোঝা গেছে যে দুটো কিভাবে আলাদা। তাহলে কোনটা ইন্টেন্সিভ আর কোনটা এক্সটেন্সিভ? লুমিনোসিটি ওইটা হচ্ছে ইন্ট্রিনসিক প্রপার্টি, আর আর ফ্লাক্সটা এক্সটেন্সিভ প্রপার্টি।
তার মানে আমি যদি সোর্স না চেঞ্জ করি আমার লিউমিনোসিটি সবসময় কনস্ট্যান্ট থাকবে, বাট আমি যদি ডিস্টেন্স চেঞ্জ করে ফেলি তাহলে কোনটা চেঞ্জ হবে? তাহলে ফ্লাক্সটা চেঞ্জ হবে। ফ্লাক্সটা চেঞ্জ হবে, রাইট। এবার এই ধরনের লিউমিনোসিটি ফ্লাক্স প্রপারলি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ডেফিনিশনে আসছে। বিফোর দ্যাট এই যে আমরা মাপতে শিখছি লিউমিনোসিটি ফ্লাক্স, সেখান থেকে আমরা কি করতে পারবো? ধরো অঙ্কগুলো কেন করতে হয়, মানে এখান থেকে কি ধরনের অঙ্ক আসছে তোমাকে হয়তো বলে দেবে ফ্লাক্স দিয়ে দিল, তাহলে তুমি যদি ফ্লাক্স জানো সেখান থেকে ফ্লাক্স আর লিউমিনোসিটি কানেক্টেড, লিউমিনোসিটি বার করবে, বার করে সেখান থেকে মানে কি বলে ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারবে। এবং উল্টোটাও পসিবল, তোমাকে লিউমিনোসিটি দিয়ে দিল, লিউমিনোসিটি থেকে তুমি 1 মিনিট দাঁড়াও, একটা কল আসছে। এবার আমরা যেটা জানবো প্রথম হচ্ছে, এবার মানে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তাহলে এবার তোমার এই লিউমিনোসিটি ফ্লাক্স এবং সেই রিলেটেড টার্ম গুলো তোমাকে জানতে হবে, যেগুলো দিয়ে তোমায় অঙ্ক করতে হবে। তো ফার্স্ট আসছে স্পেসিফিক ইন্টেন্সিটি। স্পেসিফিক ইন্টেন্সিটিটা কি মনে হয়, একটা ইন্ট্রিনসিক প্রপার্টি হবে না এক্সট্রিনসিক প্রপার্টি হবে? ভেবে বলো। মানে এক্সটেন্সিভ প্রপার্টি। কেন? ইন্টেন্সিটি মানে কি? ডিস্টেন্সের সাথে সাথে ভ্যারি করবে, তাহলে মানে যদি বিভিন্ন পজিশন থেকে দেখি তাহলে ইন্টেন্সিটিটা মানে, কিন্তু সেটা তো তুমি যেটা অবজার্ভ করছো সেটা, বাট ইন্টেন্সিটি জিনিসটা কি দেখায়? ধরো আমি একটা টর্চের আলো মারছি, সেটা ইন্টেন্স বা ইন্টেন্স নয় সেটা কি তোমার অবজারভেশনের উপর ডিপেন্ড করে বলো, নাকি টর্চটার আলোটা দেখে বলো? টর্চটার আলোটা দেখেই বলি। তাহলে সেটা কি হবে? বলো। ইন্টেন্সিটি হবে। ইন্ট্রিনসিক হবে। ইন্টেন্সিটি তো হবে। পিডিএফ এ মনে হয় কোথাও এটা লেখা হয়নি যেটা ইন্ট্রিনসিক প্রপার্টি হবে, লিখে নিও একটু। সো স্পেসিফিক ইন্টেন্সিটি আই নিউ, নিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট হেয়ার। এটা কেন বারবার বলছি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রা, বিভিন্ন স্পেকট্রা নিয়ে কাজ করা যায়। তুমি কোন স্পেকট্রায় কাজ করলে, অর্থাৎ কোন ফ্রিকোয়েন্সি বা কোন ওয়েভলেন্থে কাজ করলে সেটা কিন্তু অবশ্যই ম্যাটার করবে। তুমি ইউভি নিয়ে কাজ করলে যে ধরনের ভ্যালু দেবে যে স্টারের ক্ষেত্রে, তুমি স্পেকট্রা চেঞ্জ করে দাও সেটা চেঞ্জ হয়ে যাবে। তাই আই এর সাফিক্সে যে নিউটা রয়েছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই নিউ। ঠিক আছে? So specific intensity of radiation is related to the energy d nu passing through a surface element dA into a solid angle d omega in a direction theta in time dt. অর্থাৎ ও যে লাইট গুলো বেরোচ্ছে, যে বিম গুলো তোমরা দেখলে, সেখানে যদি একটা সার্টেন এরিয়া কনসিডার করে নাও, সেই এরিয়ার মধ্যে দিয়ে পার ইউনিট এরিয়া পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, ওয়াই উই আর টেকিং সলিড অ্যাঙ্গেল, কারণ 3 ডাইমেনশনালি অ্যানালাইজ করছি, এরিয়া দিয়ে বললে হবে না। তাই সলিড অ্যাঙ্গেল পার ইউনিট সলিড অ্যাঙ্গেল পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম ইন দ্য ডিরেকশন থিটা, কতটা অ্যামাউন্ট অফ এনার্জি পাস করতে পারলো, দ্যাট ইজ দ্য স্পেসিফিক ইন্টেন্সিটি। যেরকম ভাবে ছোটবেলায় তোমরা মাপতে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বা ইলেকট্রিক ফিল্ড লাইন্স মাপতে ইএমটি তে, মনে পড়ছে? এই একই কনসেপ্ট ছিল, পার ইউনিট এরিয়া নর্মালি কতগুলো ফিল্ড লাইন্স যাচ্ছে সেটার উপরে ওটা কতটা ইন্টেন্স হবে ডিপেন্ড করতো। তো এখানেও তাই, যদি তুমি একটা সারফেসের ওপর পারপেন্ডিকুলার ড্র করো, তার সঙ্গে থিটা অ্যাঙ্গেলে যদি বসে থাকে তোমার সোর্স, তাহলে সেই সোর্স থেকে কতটা অ্যামাউন্ট অফ এনার্জি per unit area, per unit solid angle, in unit time, in the direction of theta pass করছে, that is your specific intensity. বোঝা গেছে স্পেসিফিক ইন্টেন্সিটির ডেফিনিশন? এইটা আরেকবার একটু বলো তো। তোমরা যখন ইলেকট্রোস্ট্যাট ম্যাগনেটোস্ট্যাট পড়েছো, ফিল্ড লাইন্স পড়েছিলে, মনে পড়ছে? আমি একটা ধরো আমি করি, ভিডিওটা অন করি, তাহলে হয়তো বুঝতে পারবে ইন্টেন্সিটিটা। হ্যাঁ, পেনও তো নেই আমার কাছে। দেখা যাচ্ছে? হ্যালো, ভিডিও দেখতে পাচ্ছ তো প্রত্যেকে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা,
তোমরা যখন ফিল্ড লাইন্স পড়তে কি করতে মনে পড়ে যে এরকম একটা ধরো তোমার এরকম ভাবে লাইট গুলো আসছে, তো তুমি তার পারপেন্ডিকুলার ডিস্টেন্সে যে রিং মতন একটা এরিয়া নিতে, এবার যতগুলো আসছে ধরো তোমার এরকম 4টে আঙুল আসছে, কিন্তু ঢোকে তো না 4টে আঙুল, কটা ঢুকলো? 2টো ঢুকলো। তাহলে তুমি কি বলতে যতগুলো ফিল্ড লাইন্স এই এরিয়ার মধ্যে দিয়ে পাস করতো সেটা হচ্ছে তোমার ইন্টেন্সিটি বোঝাতো সেই ফিল্ডের। মানে আমি যদি 2টো পেন ঢোকাই এই রিং এর মধ্যে দিয়ে আর যদি 4টে পেন ঢোকাই, পার্থক্য কি? প্রথমেরটার থেকে পরেরটা বেশি ইন্টেন্স ফিল্ডটা, এইভাবে ডিফাইন করতে। তো এবার সেখানেও এই জিনিসটা পড়েছো, তোমার সারফেসটা যদি পারপেন্ডিকুলারে না থেকে এরকম 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 বা এইরকম থাকতো, তাহলে তো তুমি কখনোই সেই ফিল্ড লাইন্সটা মাপতে পারতে না। তাই জন্য কি করা হচ্ছে, এখানে সারফেসের উপর একটা পারপেন্ডিকুলার টেনে নেওয়া হয়, তার সঙ্গে থিটা ডিরেকশনে পার ইউনিট এরিয়া, পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, পার ইউনিট টাইম যতটা অ্যামাউন্ট অফ এনার্জি, এখানে আর ফিল্ড লাইন কনসেপ্টটা আনা হয় না, যতটা অ্যামাউন্ট অফ এনার্জি স্টার থেকে বেরিয়ে ওতে ঢুকছে সেটাই হচ্ছে ওর স্পেসিফিক ইন্টেন্সিটি। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। প্রত্যেকে বুঝেছো? শুভজিৎ? হ্যাঁ বুঝেছি। তো স্পেসিফিক ইন্টেন্সিটিটা যদি বুঝে থাকো, এবার দেখো তাহলে এবার বুঝতে পারবে যে ডিই নিউ মানে কি? টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি যেটা ওই রিং এর মধ্যে দিয়ে ঘুরলো। So I knew cos theta. Why cos theta term is coming? Because we are considering an angle theta with respect to the normal. তাই তার cos কম্পোনেন্টটা ছোটবেলার কম্পোনেন্ট মেথড, এটা যদি থিটা অ্যাঙ্গেল করে এই I knew এই পারপেন্ডিকুলারের সঙ্গে, তাহলে along the perpendicular direction I এর কম্পোনেন্ট কি হবে? I knew cos theta. So I knew cos theta into dA into d nu into d omega into dt. That is your DE new. সুতরাং আরেকবার রিপিট করছি ডেফিনিশনটা। Specific intensity of radiation is related to the energy dE nu passing through a surface element dA into a solid angle d omega in a direction theta in time dt. তাই জন্য dE nu কে আমরা এইভাবে লিখলাম। The projection of surface element dA as seen from the direction theta is dA and dA cos theta. সেটা তো বললামই আরবার যে যেহেতু এই I নিউটা থিটা কম্পোনেন্ট করছে, তাই along the perpendicular direction the component of dA will be dA normal, that is dAn, so it is dA cos theta. এবার যদি তোমাকে পুরোটা এই, হ্যাঁ বলো, ডি নিউটা কি? ডি নিউটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ, তুমি কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জে মাপছো সেটা কনসিডার। এই যে I নিউটা নিচ্ছে না, বললাম বারবার, তুমি কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জে মাপছো সেটা ইম্পর্টেন্ট। তো ইকো হচ্ছে কেন বলো তো? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, আমার কথাটাই ইকো হচ্ছে আমার কাছে। ঠিক আছে, হ্যাঁ। তো ডি নিউটা এই জন্য নেওয়া হয় কারণ তুমি কোন স্পেকট্রাল রেঞ্জে মাপছো সেটার জন্য। সো ডি ই নিউ যদি এটা, এবার টোটাল ইন্টেন্সিটি যদি মাপতে হয় তাহলে আমি কি করব? 0 থেকে ইনফিনিটির মধ্যে ডি নিউতে আমি ইন্টিগ্রেট করব। কারণ কি দেখো, ডি নিউ মানে কি, বারবার বলছি কোন রেঞ্জে মাপছো সেটা। সো ডি নিউর ওভারে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে তুমি পুরোটার উপরে পাবে, বিকজ আই যেটা আই নিউটা কিন্তু শুধুমাত্র ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট। আমি পুরোটাকেই অ্যাজ আ হোল টোটাল ইন্টেন্সিটি লিখতে পারবো যদি নিউর রেসপেক্টে, ফ্রিকোয়েন্সির রেসপেক্টে ইন্টিগ্রেট করি তাহলেই। তাই জন্যই এই ডেফিনিশনের মধ্যে একটা ডি নিউ ঢুকে আছে। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। প্রত্যেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই পাশের দিকগুলো পরে আসছে, এই পাশের দিকগুলো আরেকটু এক্সট্রাপ্লোরেট করে লেখা, এগুলো ওই পরে যখন মানে এইগুলোর সঙ্গে একটু অভ্যস্ত হয়ে যাবে, যখন এর থেকে ইকুয়েশন গুলো বানাতে শিখবে তখন এই দিকগুলোর কাজে লাগবে। আচ্ছা, এরপরে একটা কোয়েশ্চেন তোমাদের খুব দেয়, সেটা হচ্ছে এইটা যে স্পেসিফিক ইন্টেন্সিটি ইজ কনস্ট্যান্ট অ্যালং দ্য লাইট ওয়ে। দেখাতে হবে যে স্পেসিফিক ইন্টেন্সিটি কনস্ট্যান্ট লাইট, মানে লাইটের পাথের ওপর, মানে কোনো একটা পার্টিকুলার রে অনুযায়ী, রেতে যদি তুমি ইন্টেন্সিটি মাপো পুরো পাথটা জুড়ে তোমার ইন্টেন্সিটিটা কনস্ট্যান্ট থাকবে, এই প্রুফটা আসে। সো আমরা কি করছি, দ্য এরিয়া এলিমেন্ট ডিএ এমিটস রেডিয়েশন টুয়ার্ডস ডিএ প্রাইম। তার মানে এইটা আমার এমিটার যার থেকে বেরোবে লাইট,
এটা আমার রিসিভার, ক্লিয়ার? এবং তাদের ক্ষেত্রে ডিএ টা হচ্ছে এমিটারের এলিমেন্টারি ক্রস সেকশনাল এরিয়া, আর ডিএ প্রাইমটা হচ্ছে রিসিভারের এলিমেন্টারি ক্রস সেকশনাল এরিয়া। In the absence of any matter between the emitter and the receiver, that is no absorption, no emission on the light paths between the surface elements, the amount of energy emitted and received to each surface element is. এই যে কথাটা বললাম না, no absorption and emission, this is very important. কারণ in reality এই পাথ যখন একটা এমিটার থেকে রিসিভারে লাইট যায় সেখানে অ্যাবজর্পশন এমিশন হয় এবং সেই অনুযায়ী রেট ইকুয়েশন চেঞ্জও হয়। বাট যখন আমি এই প্রুফটা করতে যাচ্ছি, যেই অ্যাজাম্পশনটা আমাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে এই দুটো মধ্যে যখন লাইট যাবে কোনো অ্যাবজর্পশন বা এমিশন হবে না। তার মানে এটা একটা আইডিয়ালাইজড কেস বলতে পারি। সো ফার্স্টলি আমি কি করলাম, টি ই নিউ ইকুয়াল টু আই নিউ কস থিটা ইন্টু কস থিটা ডিএ ডি ওমেগা ডি নিউ ডিটি। আচ্ছা, এখানে দুটো কস থিটা কেন এসছে? একটা হচ্ছে ওরা যেটা ধরে নিয়েছে ওদের অ্যাজাম্পশন ওয়াইজ, এইখানে আই নিউটাও যে থিটা অ্যাঙ্গেল করছে সেটাও কনসিডার হচ্ছে এবং এরিয়াটাও আলাদাভাবে থিটার জন্য ডিএ কস থিটা নিচ্ছে। অর্থাৎ আই নিউ তারও একটা কম্পোনেন্ট নিচ্ছে, অ্যালং উইথ দ্যাট এরিয়াটারও একটা কম্পোনেন্ট নিচ্ছে, নিয়ে তোমার ডি ই নিউটাকে আই নিউ কস থিটা ইন্টু কস থিটা ডিএ ডি ওমেগা ডি নিউ ডিটি লিখেছে। যদি এইটা দেখতে, এইটা বলে দিলেই ভালো হয়। এইটা দেখো, এইখানে ডেফিনেশনটা দেখলে বুঝতে পারবে। The amount of energy d nu transported through a surface area dA is proportional to dt d nu d omega and the projected unit surface area cos theta dA. The proportionality factor is the specific intensity I nu cos theta. অর্থাৎ আমরা যেটাকে শুধু I nu ধরছিলাম সেটাকে আবার I nu cos theta ও ধরে নেওয়া যায়, কারণ শুধুমাত্র তার নর্মাল কম্পোনেন্টটা আমরা কনসিডার করব। তাই একটা cos theta টার্ম এক্সট্রা আসছে। বোঝা গেছে এখানে কেন একটা cos theta টার্ম এক্সট্রা এসছে? হ্যাঁ, বুঝতে পারছি। তো একইভাবে যদি তোমরা রিসিভারের ক্ষেত্রে দেখো, জাস্ট সেগুলো প্রাইম দিয়ে রিপ্লেস হবে। এবার এনার্জি কনজারভেশন কি বলছে, যতটা বেরোবে ততটাই ও অ্যাকসেপ্ট করবে। সো ডি ই নিউ মাস্ট বি ইকুয়াল টু ডি ই নিউ প্রাইম। এবার ডি ই নিউ আর ডি ই নিউ প্রাইম যদি ইকুয়াল হতে হয়, তোমার এখানে ডি ওমেগাটা কি? ডি ওমেগাটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, যেটা সলিড অ্যাঙ্গেলের ইয়েটা রেঞ্জটা। সো দ্যাট ইজ ইকুয়াল টু প্রজেক্টেড এরিয়া বাই ডিস্টেন্স স্কোয়ার। এই ফর্মুলাটা সবাই জানো তো সলিড অ্যাঙ্গেলের? আচ্ছা, সেটা যদি হয় তাহলে ডিএ প্রাইম কস থিটা প্রাইম বাই আর স্কোয়ার হবে রিসিভারের ক্ষেত্রে, আর এমিটারের ক্ষেত্রে সেটা হবে ডিএ কস থিটা বাই আর স্কোয়ার। এবার খাতায় তোমরা এই ভ্যালুগুলো বসাও, বসিয়ে দেখো আই নিউ আর আই নিউ প্রাইম এক হচ্ছে কিনা, কাটাকুটি হচ্ছে কিনা সেটা দেখো। খাতায় বসাও, বসিয়ে দেখো আই নিউ আর আই নিউ প্রাইম এখান থেকে কাটাকুটি হলো কিনা। কাটাকুটি হয়ে যাওয়ার কথা। পরে কেউ একজন পাঠাও গ্রুপে, তাহলে আমি দেখলে বুঝতে পারবো কোথায় কি হচ্ছে। প্রত্যেকেই করো, কারণ এটা প্রুফ হিসেবে আসে। মানে আমার তো আসছে আই নিউ কস থিটা ইকুয়াল টু আই নিউ প্রাইম কস থিটা প্রাইম, এরকম আসছে। কস থিটা প্রাইম গুলো কাটছে না, মানে একটা কস থিটা থেকে যাচ্ছে, একদিকে cos থিটা প্রাইম থেকে যাচ্ছে একটা। হ্যাঁ মানে এই মানে দুটো কস থিটার তো কেটে যাচ্ছে, তিনটে থাকবে তো। মানে আমি যখন ডি ওমেগার ভ্যালুটা বসাবো তখন এইখানে মানে ফার্স্ট যে টার্মটা ডি ই নিউ এর টার্মটা, ওখানে আই কস থিটা ইন্টু কস থিটা আর একটা কস থিটা প্রাইম। এবার ওই কস থিটা প্রাইম ওইটা এই পাশের সাথে কেটে যাবে, আর এইটা তো থেকে যাবে। মানে এই আই নিউ ইন্টু কস থিটা, একটা কস থিটা এ পাশে আর ও পাশে একটা আই নিউ প্রাইম কস থিটা প্রাইম, এরকম থেকে যাবে। আমাকে একটু পাঠাও, যেটা হাতে করলে না কেউ একজন পাঠাও হোয়াটসঅ্যাপে।
অ্যালং ওই যে স্ট্রেট লাইন বরাবর ওই আই এর যে কম্পোনেন্ট সেটা তো আই নিউ কস থিটাই তো, আর ওটার ক্ষেত্রে আই নিউ প্রাইম কস থিটা প্রাইম, তাহলে তো এক্ষেত্রে প্রাইম গুলো হওয়াই মানে কস থিটা গুলো তো থাকারই কথা। মানে তুমি বলছো আই নিউ কস থিটা ইকুয়াল টু আই নিউ প্রাইম কস থিটা প্রাইম হওয়ার কথা, মানে এটা তুমি হচ্ছে না। মানে কস কম্পোনেন্ট গুলো ইকুয়াল বলতে চাইছো? হ্যাঁ ওই লাইন বরাবর তো, তাহলে তো ওই কম্পোনেন্টটাই নেওয়া উচিত সেইভাবে যদি একবার fit করতে। ক্যালকুলেশনটা পাঠাবো। নিয়ে cos theta prime cos theta prime ওদিকে যাচ্ছে, এদিকে cos theta টা থাকছে। একটা একটা কাটবো cos theta। আচ্ছা হ্যাঁ, আই নিউ প্রাইম কস থিটা প্রাইম ইকুয়াল টু আই নিউ কস থিটা, এটা থাকছে তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওইটাই নিয়েছে অ্যালং দ্য পাথওয়ে, যেহেতু কস থিটা ডিরেকশনেই নিতে হবে, ঠিকই আছে, সেই জন্যই আই নিউ ইকুয়াল টু আই নিউ প্রাইম লিখেছে। তাহলে এখান থেকে যে কন্ডিশনটা, তো এই যে কনক্লুশনটা তোমরা পেলে সেটা হচ্ছে কোনো রে যদি রিসিভার এমিটার থেকে রিসিভারের দিকে যায় এবং অ্যালং দ্য পাথ যদি কোনো অ্যাবজর্পশন বা এমিশন না হয়, তাহলে সেই ক্ষেত্রে স্পেসিফিক ইন্টেন্সিটি কনস্ট্যান্ট থাকবে। আরেকজনকে দিল, হ্যাঁ ঠিক আছে, আই নিউ কস থিটা ইকুয়াল টু আই নিউ প্রাইম কস থিটা প্রাইম, এবং এই কস থিটা প্রাইম আর কস থিটা কম্পোনেন্ট গুলোকে যদি কম্পোনেন্ট হিসেবে না দেখে অ্যাজ আ হোল লেখো, সেক্ষেত্রে আই নিউ আর আই নিউ কস থিটা একই থাকে। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যদি ওভার দুদিকেই যদি থিটা আর থিটা প্রাইমের রেসপেক্টে তুমি পুরোটাকেই দেখো, শুধু কম্পোনেন্টে না দেখে ইন্টিগ্রেট করে দাও, তাহলে সেক্ষেত্রে আই নিউ আর আই নিউ প্রাইমটা একই থাকবে, কারণ থিটার ইন্টিগ্রেশন দুদিকেই 0 থেকে 2π অব্দি নেবে, নিয়ে দুদিকটা কেটে যাবে, আলটিমেটলি কেটে আই নিউ ইকুয়াল টু আই নিউ প্রাইম থাকবে। আর যদি তোমরা ডিরেকশনাল ওয়াইজও বলতে চাও, তাহলে সেক্ষেত্রে কস কম্পোনেন্ট গুলো সেগুলো কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে, বাকিরা কোথায়? অভিরূপ, অভিরূপা করেছো? অভিরূপ, আচ্ছা, সুশোভন, হ্যাঁ ম্যাম করেছি, ওটাই এসছে কস ঠিক থিটা আছে। কম্পোনেন্ট গুলো ইকুয়াল। আচ্ছা, এরপরে খাতা বের করো। লেখো কোয়েশ্চেন, শো দ্যাট লিখছো? হ্যাঁ লিখছি। শো দ্যাট the intensity is independent of distance. বলো কি করে হবে? Show that the specific intensity is independent of distance. এক্ষুনি যে একটা প্রুভ হলো ওইটাই তো। Good.
তাহলে কোয়েশ্চেনটা দুভাবেই দিতে পারে, একটা ডিরেক্ট ওই স্টেটমেন্টটাকে তুলে দিতে পারে, আদারওয়াইজ এইভাবেও বলতে পারে যে স্পেসিফিক ইন্টেন্সিটি ইন্ডিপেন্ডেন্ট অফ ডিস্টেন্স। তো একজন প্রথমে যখন জিজ্ঞেস করেছিলাম ইন্ট্রিনসিক না এক্সট্রিনসিক বলেছিল যে ডিপেন্ডিং অন ডিস্টেন্স, তো আলটিমেটলি কিন্তু আমরা এটাই প্রুফ করছি যে ইন্ডিপেন্ডেন্ট অফ ডিস্টেন্স। দ্যাট মিনস এটার থেকেই প্রমাণ হয় ইন্টেন্সিটিটা ইন্ট্রিনসিক। তাহলে আর একভাবেও কিভাবে বলতে পারে, জিজ্ঞেস করতে পারে যে শো দ্যাট স্পেসিফিক ইন্টেন্সিটি ইজ অ্যান ইন্ট্রিনসিক প্রপার্টি, তাহলেও এই একই জিনিস প্রুফ করতে হবে। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ। ঠিক আছে, চলো। যদি এটা বুঝে থাকো তাহলে ইন্টেন্সিটি বুঝলে। আচ্ছা, এখানে তোমাদের ওই ইয়েটা কি বলে সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যান্ড অল সেগুলো দেওয়া রয়েছে, একবার দেখে নিও কিভাবে এসছে। আচ্ছা, এরপরে আসছে ফ্লাক্স। তাহলে আমি যেটা বুঝিয়েছিলাম লিউমিনোসিটি আর ফ্লাক্সের ডিফারেন্স, কেউ একজন আমাকে আরেকবার রিকল করা, রিমাইন্ড। লুমিনোসিটি ওইটা হচ্ছে আমরা যে স্টার থেকে মানে ওই মানে এনার্জিটা আসছে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আসছে, সে মানে সেখানে ওই স্টার থেকে যেটা আসছে ওটাই মানে তার মেজার করছি। আর যখন মেজার করছি ডিটেক্টরের মধ্যে যতটা ঢুকছে সেটা হচ্ছে ফ্লাক্স, মানে তার ইউনিট এরিয়া বা ইউনিট টাইমে যেটা ঢুকছে সেটা হচ্ছে ফ্লাক্স। তাহলে কি মনে হয় ফ্লাক্স কি ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট হবে না ইন্ডিপেন্ডেন্ট হবে? ফ্লাক্সটা ডিপেন্ডেন্ট মানে ডিস্টেন্সের সাথে, আর লুমিনোসিটিটা ইন্ডিপেন্ডেন্ট অফ ডিস্টেন্স। ঠিক আছে। আচ্ছা, তোমরা ইয়েতে একটু খাতায় লিখে নাও তো স্পেসিফিক ইন্টেন্সিটির ইউনিটটা। স্লাইডে কি দিয়েছিলাম? ইউনিটটা এই যে ইউনিটটা লেখা রয়েছে, ইউনিটটা একবার মিলিয়ে নাও যে এইখান থেকে মেলাতে পারছো কিনা। ইউনিটটা মিলিয়ে নাও। এবং এই কথাটাও লিখে নেবে যে এই স্পেসিফিক ইন্টেন্সিটিটা একটা স্কেলার কোয়ান্টিটি। এই দুটো পয়েন্ট একটু লিখে নাও। এখানে এটা ফুল মিটারে না নিয়ে আমি আর তারপর সেমিতে নিচ্ছি, এটা কি কোনো কারণ আছে বিশেষ? না না না, সে তুমি সিজিএস এ নাও, এসআই তে নাও, তুমি নিতেই পারো। তুমি এতেও নাও, আর্গ মিটারেও নাও, এবং আরো একটা কনভার্সন করি, আর্গ মিটার বলি জুল মিটার স্কোয়ার মিটার -2 তে নাও, এবং সেটা থেকে ওয়াটেও নিয়ে যেতে পারো। তিনটে ইউনিটই লিখে রাখো, তিনটেই লাগবে। ওয়াটেরটা কি আসছে আমাকে বলো, কেউ একজন বলো, তারপর আমি ফ্লাক্সে এগোবো। ওয়াট পার মিটার স্কোয়ার পার, আচ্ছা ওয়াট মিটার টু দি পাওয়ার -2, আর এটাই হচ্ছে এই ডি নিউটা কি যেন ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আচ্ছা, ওইটার মানে এটা করতে হবে, সেটা তো থাকবে, হার্জ থাকবে। আর এসআরটা কি, এসআর এর ফুল ফর্ম কি? স্টেরাডিয়ান। স্টেরেডিয়ানও থাকবে, সেকেন্ডটাও থাকবে না, শুধু সেকেন্ড থাকবে না, রাইট। তাহলে কি হয়ে যাবে, ওয়াট মিটার টু দি পাওয়ার -2 স্টেরেডিয়ান ইনভার্স হার্জ ইনভার্স, এইটা হবে ইউনিট। এবং কি লিখতে বললাম, স্কেলার কোয়ান্টিটি। হলে বলবে। হ্যাঁ হয়েছে। আচ্ছা, তাহলে এবার এখানে স্লাইডটা কেউ একজন রিড আউট করো। সুশোভন, পড়ো কি লেখা রয়েছে ফ্লাক্সে। স্লাইড দেখে বলো। Observe a source of radiation. The energy in a frequency interval d nu collected by the detector of area dA in some period of time dt. The flux density F nu at a frequency nu is F nu equals to 1 divided by dA d nu dt integration মানে surface integration dE nu equal to surface integration I nu cos theta d omega. The total flux density integrated over all frequencies
is then given by F equals to surface integration I cos theta d omega. The flux density, power of radiation per unit area, hence the dimension is omega meter to the power minus 2 hertz inverse or watt per meter square, depending on whether we are talking about flux density at a certain frequency or about the total flux density. আচ্ছা, তাহলে ফ্লাক্সের ডেফিনিশন যদি তোমাকে কেউ চায় তুমি কি বলবে? লেখো, ফ্লাক্সের ডেফিনিশনটা লেখা নেই, ফ্লাক্স বলে এ করো, হেডিং দাও। Flux means the power going through some surface and total flux is the flux passing through a closed surface encompassing the source. দিদি ক্লোজ সারফেসের পরে কি বললে? এনকম্পাসিং মানে একটা সোর্সকে ঘিরে থাকে, এনকম্পাসিং the source, which is called its luminosity. আচ্ছা, কি লেখা হয়েছে? তাহলে পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম যতটা এনার্জি ফ্লো করছে সেটাকে যদি আমি ফ্লাক্স ধরি, দেন লেখো ফ্লাক্স ইকুয়াল টু এনার্জি বাই এরিয়া ইনটু টাইম, মানে এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। তাহলে তার ইউনিট কত হচ্ছে ফ্লাক্সের ইউনিট? বের করে বলো। ওয়াট মিটার টু দি পাওয়ার -2। ওয়াট মিটার টু দি পাওয়ার -2, রাইট। সো এই হলো তোমার ফ্লাক্স। এরপরে যেটা তোমরা পড়ছো সেটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি। ফ্লাক্স ডেনসিটি আর ফ্লাক্স কিন্তু এক জিনিস নয়, আবার টোটাল ফ্লাক্সটাও এক জিনিস নয়। ফ্লাক্সটা শুধুমাত্র কতটা অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া গেল সেটা, আর টোটাল ফ্লাক্সটা হচ্ছে যে সোর্সটা বসে রয়েছে তার চারপাশের যে টোটাল এরিয়া তার মধ্যে দিয়ে কতটা গেল সেইটা, যেটাকে আমরা লিউমিনোসিটি বলে দিলাম। আর ফ্লাক্স ডেনসিটি হচ্ছে যদি তুমি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইমের সঙ্গে পার ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জও নিয়ে নাও, তখন সেটা হয়ে যাবে ফ্লাক্স ডেনসিটি। ক্লিয়ার হয়েছে তিনটের মধ্যে কি পার্থক্য ডেফিনিশনে? প্রত্যেকে বুঝতে পেরেছো কি পার্থক্য হচ্ছে? ফ্লাক্স মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ফ্লাক্স, মানে জেনারেল, যেরকম তোমরা ইলেকট্রোস্ট্যাটে ম্যাগনেসারে কি পড়তে, টোটাল নাম্বার অফ ফিল্ড লাইন্স ক্রসিং পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। একইভাবে এখানে হয়ে যাবে দ্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি পাসিং থ্রু ইউনিট এরিয়া পাসিং থ্রু ইউনিট টাইম, যেটা আমি ফ্লাক্সের ডেফিনেশন তোমাদের বললাম এবং তার থেকে তোমরা ইউনিট আমাকে বললে ওয়াট পার মিটার স্কোয়ার। তো একইভাবে ফ্লাক্স, টোটাল ফ্লাক্সটা কি? টোটাল ফ্লাক্সটা তার থেকে একটু আলাদা। সেটা কি? তুমি যেই সোর্স থেকে, যেই স্টার থেকে তোমার লাইটটা বেরোলো, এনার্জি বেরোনো শুরু করলো, তার সারাউন্ডিং যে এরিয়াটা সেইটুকুনির মধ্যে দিয়ে কতটা অ্যামাউন্ট অফ এনার্জি গেল পার ইউনিট টাইম,
সেটা হচ্ছে টোটাল ফ্লাক্স, যেটাকে আমরা লিউমিনোসিটি বললাম। আর ফ্লাক্স ডেন্সিটি কখন আসবে? যখন এই টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি passing through unit area, unit time that will be followed by per unit frequency range, then this is called flux density. যেমন তোমরা এনার্জি ডেন্সিটিতে এনার্জি বাই ভলিউম করতে, এক্ষেত্রে ভলিউম না হয়ে এটা কি হয়ে যাচ্ছে? ডি নিউ পার ইউনিট ফ্রিকোয়েন্সি রেঞ্জ। ক্লিয়ার হয়েছে পার্থক্যটা ফ্লাক্স ডেন্সিটির? হ্যাঁ, বোঝা গেছে? তাহলে ফ্লাক্স ডেন্সিটির ইউনিটটা মিলিয়ে নাও তো, যে ফ্লাক্সের থেকে যে আলাদা ইউনিটটা এলো সেটা ঠিকঠাক এসছে কিনা এখানে যেটা লেখা। এবং এই ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট, এই ডি ই নিউ, তারপর সেটাকে আই নিউ কস থিটা ডি ওমেগা। আচ্ছা এখানে লিখে রাখো খাতায়, তোমরা যখন এ করবে ডি ওমেগার এক্সপ্রেশনটা লিখে রাখো, ওটা লাগবে। পরে হয়তো স্লাইডে দিয়েছি, ডি ওমেগা ইকুয়াল টু কি হয়? সাইন থিটা ডি থিটা ডি ফাই, সেটা লিখে রেখো। ডি ওমেগা ইকুয়াল টু সাইন থিটা ডি থিটা ডি ফাই। দিদি বলছিলাম যে এখানে এই ডেনসিটির এটা মানে ফ্রিকোয়েন্সিটা আসলো কেন? আগে তো এনার্জি বাই ভলিউম করতাম, সেটা নয় বুঝলাম ডেনসিটি, বাট এখানে মানে ডেনসিটির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কেন আসলো? কারণ আমি যখন প্রথম বলতে শুরু করেছিলাম যে ফটোমেট্রি নিয়ে ডিল করব, তখন একটা কথা বারবার বলেছিলাম যে বিভিন্ন স্পেকট্রামে দেখা হচ্ছে, স্পেকট্রামের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যায়। আমরা যা কিছু এখানে এনার্জি মাপছি, মাপছি ইন ইলেকট্রোস্ট্যাট বা কিছু, সেক্ষেত্রে কি কোনোভাবে স্পেকট্রামের উপর আলাদা আলাদা মাপতাম, আলাদা আলাদা ফিল্টার বসিয়ে বা আলাদা কোনো রেঞ্জে? এত মাপতাম না। এবং এটাও ফ্যাক্ট যে সব ধরনের স্পেকট্রা দিয়ে সব ধরনের স্টারকে অ্যানালিসিসও করা যায় না। তাই জন্য তুমি কোন ফ্রিকোয়েন্সিতে দাঁড়িয়ে মাপছো সেটার উপর ডিপেন্ড করবে, বিকজ ওই যে অত বড় ভলিউম তার রেসপেক্টে মাপা, সেটা আমাদের করার কোনো মানেই হয় না, কারণ জিনিসগুলো অনেক অনেক দূরে বসে এবং অনেক বড় বড়। তাই ভলিউম পার ইউনিট ভলিউম মেপে ওইটুকুনিতে কত হবে সেটা আমার কোনো কাজের কাজ হবে না। যেহেতু ফটোমেট্রি করছি, যেহেতু পুরোটাই একটা রেডিয়েশন নিয়ে কাজ, তাই ওই ভলিউমের জায়গায় আমরা ফ্রিকোয়েন্সি রেঞ্জটাকে কনসিডার করলাম। বারবার বললাম তুমি এখানে যাই মাপছো না কেন, কোন ফ্রিকোয়েন্সিতে মাপছো সেটা খুব ইম্পর্টেন্ট। মানে এরকমও রয়েছে অনেক রিসার্চ, যেটা ধরো হয়তো ইনফ্রারেডে হয়তো এক্সরে মানে এক্সরে ফিল্টার দিয়ে করে রেজাল্ট ঠিকঠাক এসে গেছে, বাট ইনফ্রারেডে সেটাকে ফেলাই যাচ্ছে না, সেটার উপর এখন রিসার্চ চলছে। তাই কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জে তুমি মাপছো সেটাতে তোমার কি ভ্যালু আসছে সেটা এখানে খুব বেশি এফেক্ট করে যায়। তাই তোমার এখানের যে অবজারভেশন, উই আর ডিলিং উইথ সাম অবজারভেশন, রাইট? সো অবজারভেশন অ্যাস্ট্রোনমিতে তুমি বারবার এই ডেন্সিটি বলতে সব জায়গায় ফ্রিকোয়েন্সি ইন্টারভেল, পার ইউনিট ফ্রিকোয়েন্সি ইন্টারভেল, এই কথাটা শুনবে। বোঝা গেছে? কে জিজ্ঞেস করলো যেন? হ্যাঁ বুঝেছি। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে ফ্রিকোয়েন্সি ইন্টারভেলটা কেন এলো বোঝা গেল, এবং এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। আর ডি ওমেগাটা বললাম যে সাইন থিটা কি হয়? ডি থিটা ডি ফাই। হ্যালো দিদি, হ্যাঁ বলো। বলছি যে ডেফিনেশনটা ফ্লাক্সের লেখালে ওখানে তো সাম এরিয়া বলেছে, ওখানে তো ইউনিট এরিয়া একবারও বলনি। সাম এরিয়া লেখালাম, ওটা ইউনিট এরিয়া করো। ফ্লাক্সে সাম এরিয়া হবে না, ইউনিট এরিয়া করো, আর ইউনিট এরিয়া হবে। আর ওই ডেনসিটির ক্ষেত্রে ইউনিট এরিয়াটা আসে না? ডেন্সিটিতে ইউনিট এরিয়া তো থাকবেই, তার সঙ্গে কি আসবে? ডি নিউ। ফ্লাক্সে তোমরা কি পড়তে, যখন মনে করে দেখো যখন ফ্লাক্স পড়েছো সেখানে আমরা যখন পড়তাম সেখানে কিন্তু ইউনিট এরিয়া মেনশন করেনি, ওই যে কোনো এরিয়ার জন্যই বলেছে। আর ফ্লাক্স ডেনসিটি যখন পড়তাম তখন পার্টিকুলার ইউনিট এরিয়া নিয়ে ডিল করতো। ইলেকট্রোস্ট্যাটে আলাদাভাবে ফ্লাক্স ডেন্সিটি পড়েছো? মানে ইলেকট্রোস্ট্যাটের ফ্লাক্সই তো পড়তে, ফিল্ড লাইন্স পড়তে, ফিল্ড লাইন্স থেকে যেটা ডিফাইন করতে সেটাই তো ফ্লাক্স। ফ্লাক্সটাই তো পড়তে, পার ইউনিট এরিয়া, পার ইউনিট টাইম, নর্মালি কতটা যাচ্ছে। ওখানে আলাদা করে ফ্লাক্স ডেন্সিটি তো কিছু পড়েছো মনে পড়ছে না আমার। যদি সেইভাবেও দেখো তাহলে এখানে ফ্লাক্স ডেন্সিটিতে পার ইউনিট এরিয়া থাকার সঙ্গে সঙ্গে ডি নিউটা আসবে, এটাই হচ্ছে পয়েন্ট। ওই ফ্লাক্স ডেন্সিটির সঙ্গে এই ফ্লাক্স ডেন্সিটির পার্থক্য এটাই যে ডি নিউ আসবে। এবার তুমি সাম এরিয়াটাকে যদি এমনি ফ্লাক্স বলে পার ইউনিট এরিয়াটাকে ফ্লাক্স ডেন্সিটি বলো, এক্ষেত্রে ভুল হবে, কারণ এখানে ফ্লাক্স ডেন্সিটি বললে ডি নিউকে বলতেই হবে। বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো ওই ফ্লাক্স আর এই ফ্লাক্স, এই যে দুটো ফ্লাক্স, সেখানে ফ্লাক্স ডেন্সিটি টার্মটা যে নিয়ে আসবে, ওখানে তোমার যে ফ্লাক্স ডেন্সিটি ছিল তুমি সেটাকে যদি পার ইউনিট এরিয়া বলে ছেড়েও দাও,
ডাজন্ট অ্যাফেক্ট ইওর রেজাল্ট। বাট এখানে তোমাকে ডি নিউ না বললে কিন্তু ফ্লাক্স ডেন্সিটি ডেফিনেশন ইনকমপ্লিট এবং ঠিক হবে না মেজারমেন্ট। এটাই বোঝানোর ব্যাপার, মানে ডি নিউটার সিগনিফিকেন্সটাই বোঝাচ্ছে এই ফ্লাক্স ডেন্সিটিটাকে। ফ্লাক্স যখন ডিফাইন করবে সেখানে ইন্টারভেল অফ ফ্রিকোয়েন্সির কোনো কাজ নেই। ক্লিয়ার হয়েছে এবার? হ্যাঁ ঠিক আছে। আর এই নতুন ইউনিটটা জ্যান্সকি দিয়ে অনেক মানে অনেক সময় অঙ্কে তোমার বলে দেয় না ওয়াট মিটার টু দি -2 হার্জ ইনভার্স, অনেক সময় তোমার এই জ্যান্সকি দিয়ে বলা থাকে, তো তাই এই ইউনিটটা বলা রয়েছে। আচ্ছা এইগুলো পরে আসছে ফ্লাক্স লিমিটেড রিলেশন, আগে এটা দেখো। তো তোমরা ফর্মুলাটা পড়লে আর কস এই আই কস থিটা ডি ওমেগা, ডি ওমেগা ইজ দ্য ইকুয়াল টু দ্য সারফেস এলিমেন্ট অন ইউনিট স্ফিয়ার, তার মানে বললাম সাইন থিটা ডি থিটা ডি ফাই। এবার তুমি এটাকে যদি ইন্টিগ্রেট করো 0 থেকে π/2 আর 0 থেকে 2π এ ইন্টিগ্রেশন করলে পাই আই আসে, একবার মিলিয়ে নাও। আর আরেকবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে থিটাটাকে 0 থেকে পাই ধরে একবার ইন্টিগ্রেট করো, এই দুটো করে আচ্ছা ডি ওমেগাটা আরেকবার একটু বলো প্লিজ। ডি ওমেগা বলছে যে আমরা ডি ওমেগা দিয়ে কি, তোমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম পড়েছো? হ্যাঁ হ্যাঁ। কি ছিল ভলিউমটা? আর স্কোয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। ও আচ্ছা আচ্ছা বুঝেছি, মানে ওটা সলিড অ্যাঙ্গেল আর ওই নিচে আর স্কোয়ার ছিল, ওটা ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট বিকজ ডি ওমেগা ইজ ডিফাইন্ড কি বলছে, সারফেস এলিমেন্ট অন আ ইউনিট স্ফিয়ার। ওই একটা সোর্স থেকে দুদিকে লাইট বেরোচ্ছে, তার মাঝে যতটা অ্যামাউন্ট অফ এরিয়া ও সাবটেন্ড করে সেটাই হচ্ছে ইয়েটা কি বলে সলিড অ্যাঙ্গেলটা। তো সেখান থেকে সাইন থিটা ডি থিটা ডি ফাই। এবার π/2 দিয়ে পাই আই রেজাল্টটা আসে, তোমরা π/2 চেক করবে আর 0 থেকে পাই থিটার রেঞ্জ 0 থেকে পাই এইটা দিয়ে করে আমাকে বলো কত আসছে এফটা। জিরো চলে আসছে তো। 0 চলে আসছে, তাহলে একটায় π/2 বসিয়ে পাই আই এলো আর একটায় 0 এলো। কেউ জিনিসটাকে এক্সপ্লেন করতে পারবে যে দুটোর মধ্যে কি পার্থক্য হচ্ছে? এই ধরনের অঙ্ক তোমরা ইলেকট্রোস্ট্যাটেও বারবার করেছো, π/2 আর পাই দিয়ে ইন্টিগ্রেশন করতে। π/2 কখন নাও থিটার রেঞ্জ 0 থেকে π/2 স্ফেরিক্যাল কোঅর্ডিনেট তো সিস্টেম হাফ স্ফিয়ারের ক্ষেত্রে। হেমিস্ফিয়ারের ক্ষেত্রে। তাহলে এখানে সেটাকে কিভাবে এক্সপ্লেন করবে? তুমি তো এখানে হেমিস্ফিয়ার নিতে পারবে না। স্ফেরিক্যাল সিস্টেমে হাউ ইউ উইল এক্সপ্লেন দ্য মানে ইয়ে কি বলে ডিসক্রিপেন্সি, যে কেন একটায় 0 আর একটায় পাই আই আসছে? ইনওয়ার্ড আর আউটওয়ার্ড ফ্লাক্স এরকম কিছু ব্যাপার। হ্যাঁ 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 রাইট। তার মানে টোটাল টা 0 হবে, যে পরিমাণ ইনওয়ার্ড সেটাই আউটওয়ার্ড। হ্যাঁ, সেটাই আউটওয়ার্ড। সুতরাং ওই এনার্জি কনজারভেশন হতে গিয়ে ফ্লাক্সের যদি আমি ইনওয়ার্ড আর আউটওয়ার্ড দুটোই নিয়ে নিই সেক্ষেত্রে 0 চলে আসছে। বাট সেটাকেই এড়ানোর জন্য আমরা কি করি, শুধুমাত্র কতটা অ্যামাউন্ট অফ এনার্জি বেরোলো, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি লিভিং দ্য সারফেস দ্যাট ইজ ইকুয়াল টু এটা। তো একটু লিখে রাখো যে এইটার মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি লিভিং দ্য সারফেস, এইটা লিখে রাখো, এই পাই আইটা এটা। বলে বলবে। হয়েছে প্রত্যেকের? হ্যাঁ। আচ্ছা এরপরে তাহলে ফ্লাক্স আর লিউমিনোসিটি, কেউ একবার কুইকলি বলো ফ্লাক্স আর লিউমিনোসিটির পার্থক্য কি?
বলেছি, তখন বলার সময় বলেছি, প্রথম যখন ফ্লাক্স ডেনসিটি বললাম তখন বললাম। বলো কার মাইক ইয়ে হলো? মানে হ্যাঁ সেইটা ঠিক আছে। তো সেইটাকে আমি যখন ফ্লাক্সের রেসপেক্টে বললাম কি বলেছিলাম, টোটাল ফ্লাক্স মানে টোটাল যতটা অ্যামাউন্ট অফ এনার্জি বেরিয়েছিল সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি লিউমিনোসিটি, আর যতটা আমি ক্যাপচার করতে পেরেছি আমার ডিটেক্টরে সেটাই হচ্ছে আমার ফ্লাক্স। সুতরাং আমি যদি লিউমিনোসিটিকে পার ইউনিট এরিয়া দিয়ে কোনোভাবে ভাগ করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমি ফ্লাক্সটাকে মেজার করতে পারবো। তাই দেখো লিউমিনোসিটি আর এর রিলেশনটা কিরকম, ওমেগা আর স্কোয়ার এফ, এবং ওমেগাটা কি হয়ে যাচ্ছে, যদি এটা একটা আইসোট্রপিক স্ফিয়ার কনসিডার করে নি সেক্ষেত্রে ওমেগা ইজ ইকুয়াল টু 4 পাই, দেয়ারফর এল ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার এফ। এই রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। এই এল ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার এফ, এই রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে ফ্লাক্স ডেনসিটি আর এল এর মধ্যে রিলেশনটা, অর্থাৎ লিউমিনোসিটি আর ফ্লাক্স ডেনসিটির রিলেশনটা হচ্ছে এল ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার এফ। বোঝা গেছে ফ্লাক্স আর লিউমিনোসিটির রিলেশন? এটা খাতায় থাকবে, অঙ্ক করতে কাজে লাগবে। হ্যাঁ আচ্ছা এবার অঙ্ক লেখো, খাতা বের করো। কি অঙ্ক করবে? আচ্ছা আমাকে কেউ একজন বলো সানের লিউমিনোসিটি কি করে ক্যালকুলেট করবে? এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। ক্যালকুলেট দ্য লিউমিনোসিটি অফ সান। কোয়েশ্চেন লেখো, ক্যালকুলেট দ্য লিউমিনোসিটি অফ সান। মানে সূর্য থেকে যেই আলোটা আসছে সেটার ফ্লাক্সটা যদি বের করি তারপর ওমেগা আর স্কোয়ার দিয়ে গুণ করে সেই রকম ভাবে ফ্লাক্স জানতে হবে। তোমাদের প্রথমেই বলেছিলাম স্টিফেন বোলজম্যান লটা, মনে আছে? তো আগে সেটা লিখে ফেলো, স্টিফেন বোলজম্যান লটা লাগবে। দেখো, ফর আ স্ফেরিক্যাল ব্ল্যাক বডি রেডিয়েশন, for a spherical black body radiation at temperature T, the Stefan-Boltzmann formula states that for a spherical black body radiation at temperature T, capital T, Stefan-Boltzmann formula states that তোমরা ওখানে পি বাই এ ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4 পড়ে এসেছিলে, এখানে সেই পাওয়ারটাই লিউমিনোসিটি দিয়ে সাবস্টিটিউট হবে। স্টেটস দ্যাট এল ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার সিগমা টি টু দি পাওয়ার 4, এল ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার সিগমা টি টু দি পাওয়ার 4। লেখা হলে বলবে। লিখেছো? হ্যাঁ আচ্ছা, সিগমা আরেকবার ফর্মুলাটা বলো, আরেকবার বলো। এল ইকুয়াল টু ক্যাপিটাল এল ইকুয়াল টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার সিগমা টি টু দি পাওয়ার 4, টি এর মাথায় 4। সিগমাটা কি স্টিফেন
স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট ভ্যালু কত লিখে রাখো 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ইউনিটটা কি হবে? ইউনিট বলছি জুলস পার সেকেন্ড পার মিটার -8 joules second inverse meter to the power -2 kelvin to the power -4 joules second to the power -1 meter to the power -2 kelvin to the power -4 আচ্ছা আচ্ছা সারফেস টেম্পারেচার এগুলো সব ডেটা প্রোভাইডেড থাকবে নাহলে করতে পারবে না সারফেস টেম্পারেচার অফ সান হচ্ছে 6000 কেলভিন সারফেস টেম্পারেচার অফ সান হচ্ছে 6000 কেলভিন আর রেডিয়াস হচ্ছে 7 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কিলোমিটার এবার লুমিনোসিটি ক্যালকুলেট করে বলো আমাকে কত কেলভিন সারফেস টেম্পারেচার অফ সান? 6000 6000 Kelvin, radius 7 into 10 to the power 5 kilometer. তাহলে সানের লুমিনোসিটি কত হচ্ছে আমাকে বলো এবং যে ভ্যালুটা আসবে সেটাকে একটা বক্স করবে কারণ সেটাও মনে রাখতে হবে এরপরে বিভিন্ন অঙ্কে অন্য কোন স্টারের লুমিনোসিটি বার করতে দিয়ে কম্পেয়ার করতে দেয় সানের লুমিনোসিটির সঙ্গে আচ্ছা আর একটা জিনিস শিখিয়ে দিই কোনো কিছু সোলার মানে সোলার মাস সোলার রেডিয়াস লেখার কি নিয়মটা কি ধরো সোলার লুমিনোসিটি এল লিখবে সাফিক্সে একটা ডট দিয়ে গোল মানে এই জিনিসটা কোনো কিছুর সোলার বোঝায় যদি মাস মানে সোলার মাস বোঝাতাম এম সাফিক্সে এটা থাকতো রেডিয়াস হলে আর সাফিক্সে এটা থাকবে অর্থাৎ কোনো কিছুর সাফিক্সে এই সাইনটা থাকা মানে সেটা সোলার মাস বা সোলার কিছু বোঝাচ্ছে ক্লিয়ার তো এইভাবে লিখতে শেখো অ্যাস্ট্রোনমিতে এভাবেই লিখতে হবে 4.468 into 10 to the power 26 watt. Correct. তার মানে approximately 4.5 into 10 to the power 26 watt এলো তাই তো হয়েছে এবার লেখো তারপরে আরেকটা মানে এর সঙ্গেই লেখো আরেকটা কোয়েশ্চেন if Mars is 1.5 astronomical unit from the sun if Mars is 1.5 astronomical unit from the sun আরেকবার একটু বলো ডিসটেন্সটা 1.5 AU astronomical unit then calculate the solar mass on Mars surface then calculate the solar mass on Mars surface if Mars is at 1.5 astronomical unit from the sun then calculate the solar mass on Mars surface calculate the solar mass on Mars surface বের করো solar mass বললাম সরি solar flux on Mars surface solar flux টা বার করতে হবে প্রত্যেকে
করো। এল ইকুয়াল টু ওমেগা আর স্কোয়ার এফ, এরকম এই মানে এই ফর্মুলাটাই হবে। লুমিনোসিটিটা আগে বের করেছি। হ্যাঁ, ওমেগাটাকে 4 পাই আর স্কোয়ার বসাবে, এবার আর এর ভ্যালুটা কত বসাবে সেটা ভেবে বলো। আর এর ভ্যালুটা ওই যে 1.5 AU কে মানে এসআই ইউনিটে করে কনভার্ট করে বসিয়ে ভ্যালুটা বলো। সাতশো ছয় ওয়াট পার মিটার স্কোয়ার। 703। দেখছি আনসার। কত বললে? 703 706 এলো, 750 আসবে। যা কত নিয়েছো? 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার উপরে 26 ছিল। 4.46 নিয়েছি আমরা। ঠিক আছে, আর নিচে 4 পাই ইন্টু 1.5 কি করেছো? মিটারে নিয়ে গেছো কি করে? 1.496 10 to the power 11। 10 to the power 11। ঠিক আছে, আর এক মানে ওটাকে 4.5 হোল করে দেখে নিও। 4.5 ধরে করতে হবে ওটা। 4.5ই ধরে নিও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 4.46 না ধরো, ওই অ্যারাউন্ড আসবে। ইউনিট কি হবে? ওয়াট পার মিটার স্কোয়ার। ওয়াট পার মিটার স্কয়ার। গুড, তাহলে এই অবধি বোঝা গেল। এই ধরনের অঙ্কগুলোতে এই যে ডিজিটে অনেকটা ডিফার করে যায়, তাতে কি খুব প্রবলেম হয়? না, প্রবলেম খুব একটা হবে না। তুমি মোটামুটি, তোমাকে বলছি সোলার যেগুলো না, সেই ভ্যালুগুলো স্ট্যান্ডার্ডই মনে রাখতে হবে। সেগুলো মানে সেগুলোতে কোনো পার্থক্য তুমি করতে হবে। পয়েন্টের পরে যেটা করে, যদি 4.5টাকেই স্ট্যান্ডার্ড ধরে অঙ্ক হয়, তুমি 4.5 ধরেই করবে। তোমার 4.46 না কত এসছিল, তো ওটা বসাতে যাবে না, তাহলে এই একটুর জন্যই অনেকটা ডিফার হয়ে যায়। তবে এক্সাক্ট ভ্যালু অত দেখে না অঙ্কের ক্ষেত্রে, তুমি ঠিকঠাক অ্যাপ্রোচটা ফলো করছো কিনা সেটাই দেখবে। আচ্ছা, এই হলো। এরপরে হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, এবার তোমরা আমাকে বলবে, ধরো সাপোজ ইউ কনসিডার আমি পৃথিবীতে বসে রয়েছি, আর একজন কেউ বৃহস্পতিতে বসে রয়েছে। দুটো অ্যাস্ট্রোনমার, একজন পৃথিবীতে বসে রয়েছে, একজন বৃহস্পতিতে বসে রয়েছে, এবং কোনো একটা দূরের স্টারকে আমরা দুজনেই দেখছি। তো সেই স্টারটার লুমিনোসিটি এল। এবার আমি এবং যে বৃহস্পতি জুপিটারে যে বসে রয়েছে, দুজনেই কি এই এলটা সেম দেখবো? দুজনের ক্ষেত্রে কি এলটা সেম হবে? লুমিনোসিটিটা সেম হবে, ওটা ডিসটেন্সের উপর ডিপেন্ড করে না। তাহলে লুমিনোসিটি সেম হবে। তাহলে যদি আমি বেশি দূরে বসে থাকি পৃথিবী কি বলে বৃহস্পতির থেকে, তাহলে কার ফ্লাক্স বেশি হবে? মানে আমার ডিসটেন্স তার থেকে আর1। যে দূরে আছে তার ফ্লাক্স কম বেশি হবে। যে কাছে আছে তার বেশি হবে। তার ফ্লাক্স বেশি। হ্যাঁ, যে কাছে আছে মানে 1/r² এর সাথে প্রপোর্শনাল। তাই, তাহলে যে কাছে আছে সে ফ্লাক্সটা দেখবে। তাহলে আমরা দুজন অ্যাস্ট্রোনমার দুটো আলাদা প্ল্যানেটে বসে মেজার করলাম, একটা ডেটা মিলে গেল, আর একটা ডেটা মিললো না। আচ্ছা, এবার আর একটা সিচুয়েশন ভাবো, আমি আর্থেই বসে রয়েছে কিন্তু দুটো আলাদা স্টারকে দেখছি। একটা খুব ছোট স্টার আর একটা খুব বড় স্টার, একটা খুব ব্রাইট আর একটা খুব অনুজ্জ্বল স্টার। দুজনেই যে দেখলাম, দুজন মানে কি বলবো, এই একজন অবজারভার যে দেখছে তার ক্ষেত্রে দুটো স্টারের
ফ্লাক্সটা কি একই হবে না আলাদা হবে? যদি একই লুমিনোসিটি থাকে দুটো স্টারের, তাহলে ফ্লাক্সটা ক্ষেত্রে এক হবে না আলাদা হবে? মানে আগের সিচুয়েশনে দুটো অবজারভার ছিল, দুটো আলাদা পয়েন্টে একটা তারাকে দেখছিল। এখন উল্টো কেস, দুটো তারা, দুজনেরই লিউমিনোসিটি সেম, দুজনকে একই অবজারভার দেখছে, বাট একটা ছোট একটা বড়। তুমি আমাকে বলো এক্ষেত্রে কি ফ্লাক্সটা মানে ফ্লাক্সটা এক হবে না আলাদা হবে? আলাদা হবে। কেন আলাদা হবে? একও তো হতে পারে, একই কেন কি ডিস্টেন্সের উপর তো ডিপেন্ড করবে। কারণ এখানে একই তো হবে, কেন না বড় ছোট সব কস্টিটা সেম, লুমিনোসিটিটা তো সেম। 4πr² দিয়ে ভাগ করে, তো আরটাও তো সেম বোথ কেসে। রাইট, তার মানে দুজনের ক্ষেত্রে ফ্লাক্সটা এক হবে, লুমিনোসিটিও এক হবে, কিন্তু কোনটা পার্থক্য হচ্ছে? তাদের রেডিয়াস মানে পার্থক্য হচ্ছে। সাইজ অফ দ্য স্টার ইজ ডিফারেন্ট। এই সাইজ অফ দ্য স্টার যেহেতু ডিফারেন্ট, এবং আমি বললাম যে একজনকে খুব বেশি উজ্জ্বল আর একজনকে খুব কম উজ্জ্বল, দুটো তারার আলাদা কালারও হতে পারে, একটা ধরো রেড স্টার হলো আর একটা ব্লু স্টার হলো, তো সেক্ষেত্রে কি বোঝাচ্ছে? অর্থাৎ দুটো স্টার তাদের ক্ষেত্রে ফ্লাক্সটাও যদিও এক হয়ে যাচ্ছে, কিন্তু তাদের সাইজ আলাদা হওয়ার জন্য এবং তাদের দুজনের একটার আলাদা অন্যটার কালার, মানে কালারের ডিফারেন্স হওয়ার জন্য সেখানে কিন্তু আমরা মানে যে অবজার্ভ করছে অ্যাস্ট্রোনমার, সে কিসে পার্থক্য দেখবে? তার ব্রাইটনেসে পার্থক্য দেখবে। তাহলে আফটার ডিফাইনিং লুমিনোসিটি ফ্লাক্স আর একটা সিচুয়েশন অ্যারাইজ করলো যেখানে অ্যাস্ট্রোনমারদের আরো একটা কিছুকে ডিফাইন করতে হলো, যখন গিয়ে ফ্লাক্স লুমিনোসিটি সেম হলেও দুটো তারাকে আলাদাভাবে ডিস্টিংগুইশ করা যাচ্ছে, সেটা হচ্ছে ব্রাইটনেস। বোঝা গেছে ব্রাইটনেস কেন এলো? আরেকবার একটু বলো, শুনতে পেলাম না ঠিক। দুটো কন্ডিশন বলেছিলাম, একটা বলেছিলাম দুটো অবজারভার দুটো আলাদা জায়গায় বসে একই তারাকে দেখছিল, তার ক্ষেত্রে তোমার লুমিনোসিটি ওয়াজ কনস্ট্যান্ট, মানে দুজনে একই ভ্যালু পাবে, বাট দ্য ফ্লাক্স ওয়াজ ডিফারেন্ট, দুজনের মেজারমেন্ট আলাদা হতো। আর একটা সিচুয়েশন কি বললাম? দুটো তারা যাদের লুমিনোসিটি সেম, তাদেরকে একই অবজারভার দেখছে একই ডিটেক্টর দিয়ে, কিন্তু একটা ছোট একটা বড়, বাট দুটো কেসেই তারা ফ্লাক্সটাকেও সেম দেখছে, অর্থাৎ লুমিনোসিটিও এক হয়ে গেছে, ফ্লাক্সও এক হয়ে গেছে। তাহলে তারাটাকে আলাদা করবে কিভাবে? কি করে আলাদা করবে? তখন যেই প্যারামিটারের উপর বেস করে অ্যাস্ট্রোনমাররা তাদের পার্থক্য করবে সেটা হচ্ছে ব্রাইটনেস, এবং যেখান থেকে ম্যাগনিটিউডের কনসেপ্ট আসবে। তাহলে থার্ড যেটা আমরা ডিফাইন করতে শিখবো, দ্যাট ইজ ব্রাইটনেস। বোঝা গেছে লুমিনোসিটি, ফ্লাক্স এবং তারপর কেন ব্রাইটনেস এলো? হ্যাঁ, তো এখানে দেখো ব্রাইটনেস এর একটা দেওয়া রয়েছে, কি লেখা রয়েছে? এই জায়গাটা পড়ো, কেউ একজন রিড আউট করো। মৌসুমি করো। For extant objects, we can define the surface brightness as the flux density per unit solid angle. As we ডিফারেন্সটা এক মিনিট, ডিফারেন্সটা কোথায় হলো? টেল মি দ্য ডিফারেন্স। নতুন কিছু শিখলে, নতুন কিছু কি জানতে পারলে যেটা এর আগে কখনো এভাবে ডিফাইন করোনি? এনিওয়ান? কেউ? নতুন কোন টার্মটা এখানে লাগছে যেটা তোমরা এর আগে কখনো কোনো ডেফিনিশনে ইউজ করোনি? ব্রাইটনেস। ব্রাইটনেস ইজ দ্য কোয়ান্টিটি, সেটা নতুনই। আরো একটা কিছু নতুন আছে, এক্সটেন্ডেড অবজেক্ট। এক্সটেন্ডেড অবজেক্ট মানে ওটাই, মানে তোমরা যেহেতু পয়েন্ট অবজেক্ট ধরে এতদিন ধরে কাজ করে এসছো, সব ল গুলোই পয়েন্ট অবজেক্ট ধরে ধরে হতো, এখানে এক্সটেন্ডেড অবজেক্ট বলে সলিড অ্যাঙ্গেল, এটা পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, রাইট। এতদিন যা ডেনসিটি হানাতানা ডিফাইন করছিলে, পার ইউনিট এরিয়া, পার ইউনিট টাইম এইভাবে বলছিলে, কিন্তু শুধু পার ইউনিট সলিড অ্যাঙ্গেল দিয়ে যে পার্থক্যটা করে দিল সেটা হচ্ছে ব্রাইটনেস। সুতরাং ব্রাইটনেস যখন আমি মাপবো, এতদিন যেটা এফ বাই এরিয়া হতো, এখন সেই এরিয়া গুলো কি হয়ে যাবে? সলিড অ্যাঙ্গেল দিয়ে রিপ্লেস হবে, অর্থাৎ 3 ডাইমেনশনাল এরিয়া বলতে পারো। ক্লিয়ার হয়েছে এই টার্মটার পার্থক্যটা? তাহলে মৌসুমি পড়ো, বাকিটা পড়ো। As shown in the figure, the observer is at apex of the solid angle denoted by omega. The flux density arising from an area A is inversely proportional to the distance squared. But the solid angle subtended by an area A is also inversely proportional to the distance squared.
thus the surface brightness D is equal to F by omega is constant. তাহলে আমি কি বলতে চাইলাম যে এটা হাতে করতে হবে। ফার্স্ট অফ অল খাতায় এই ফর্মুলাটা লেখা থাকবে যে বি ইকুয়াল টু এফ বাই ওমেগা, ফ্লাক্স ডেনসিটি যেটা ছিল সেই ফ্লাক্স ডেনসিটিকে সলিড অ্যাঙ্গেল দিয়ে ভাগ করলে উই আর গেটিং দ্য ব্রাইটনেস। তো এবার তোমরা ওই কেসটা ধরে নাও যখন ওই দুটো আলাদা দেখছে। লেখো সাপোজ উই কনসিডার, লিখবে এটা, হ্যাঁ, সাপোজ উই কনসিডার টু অবজার্ভার্স বা টু অ্যাস্ট্রোনমার্স at two different positions. লেখা হয়েছে? হ্যাঁ। Now, from the first observer, the star is at r1 distance, and from the second observer, the star is at r2 distance. From the first observer, the star is at r1 distance, and from the second observer, the star is at r2 distance. এবার দুটো পয়েন্ট অফ অবজারভেশনের ক্ষেত্রে দুটো ফ্লাক্স কি কি হবে লিখে ফেলো, F1 আর F2, যদি দুজনের এই স্টারটার লিউমিনোসিটি L হয়। F1 F2 লেখা হলে বলবে। আচ্ছা, আমরা এফ দিয়ে যেটা ডিনোট করছি ওইটা কি ফ্লাক্স নাকি ফ্লাক্স ডেনসিটি? F ইকুয়াল টু L বাই R, এই L বাই 4 পাই R স্কয়ার কি সেটা? ফ্লাক্স ডেনসিটি। F1 আর F2 লিখে বলো। লিখেছি। আচ্ছা, এবার লেখো ইফ R be the R সাফিক্সে একটা স্টার দাও, R স্টার be the radius of the star, if R star be the radius of the star which is far away from both the observers, then which is far away from both the observers, then the angular area, that is ব্র্যাকেটে লিখবে solid angle, that is the solid angle হয়েছে এত অবধি? হ্যাঁ, সলিড অ্যাঙ্গেল ব্র্যাকেটে লিখে কি লিখালাম আরেকবার পড়ো তো, দ্য অ্যাঙ্গুলার কি লেখালাম? অ্যাঙ্গুলার এরিয়া ব্র্যাকেটে লিখিয়েছিলাম সলিড অ্যাঙ্গেল, subtended by the star
with respect to the first observer is subtended by the star with respect to the first observer is θ1 equal to r star by r1. ওখানে এটা কাটো, সলিড অ্যাঙ্গেল কথাটা ওখানে কাটো, নিচে তো লিখবে সলিড অ্যাঙ্গেল, ওখানে সলিড অ্যাঙ্গেলটা কাটো, শুধু অ্যাঙ্গুলার এরিয়া ইকুয়াল টু r star by r1 লেখো। The angular area subtended by the star with respect to the first observer is θ1 equal to r star by r1. Now, the solid angle with respect to the first observer is omega equal to the solid angle with respect to the first observer is omega equal to pi theta square, that is pi r star square by r1 square. The solid angle subtended by the first observer, that is omega equal to pi r star square by r1 square, মানে pi theta square equal to pi r star square by r1 square. আর একবার বলছি, দুটো অবজারভার নিলাম, একজনের থেকে স্টারের ডিস্টেন্স r1 আর একজনের থেকে r2, দুটো ফ্লাক্স ডেন্সিটি পেয়েছি, f1 equal to l by 4 pi r1 square, f2 equal to l by 4 pi r2 square. l luminosity of the star, এরপর r star ডিফাইন করলাম, রেডিয়াস অফ দ্য স্টার। দেন প্রথম অবজারভারের রেসপেক্টে স্টারটার অ্যাঙ্গুলার এরিয়া হবে r star by r1, আর সেকেন্ড অবজারভারের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে r star by r2। তারপরে ফার্স্ট অবজারভারের রেসপেক্টে সলিড অ্যাঙ্গেল কত হবে, পাই ইন্টু থিটা স্কোয়ার, মানে পাই ইন্টু অ্যাঙ্গুলার এরিয়া স্কোয়ার, দ্যাট ইজ পাই ইন্টু r স্টারের স্কোয়ার বাই r1 এর স্কোয়ার। যদি সেকেন্ডের ক্ষেত্রে করতে একইভাবে পাই ইন্টু r স্টারের স্কোয়ার বাই r2 স্কোয়ার আসতো। এই অবধি কারোর কোনো বুঝতে প্রবলেম বা কিছু লিখতে প্রবলেম হলে বলো। মৌসুমী লিখতে পেরেছো পুরোটা? হ্যাঁ, লিখতে পেরেছি। বুঝতে পেরেছো? কি লিখলে সেটা কি বুঝেছো না কোথাও কনফিউশন আছে বলো? আমি অ্যাঙ্গেল গুলো বুঝতে পারলাম না ঠিক। আচ্ছা, অ্যাঙ্গেল গুলো বুঝতে পারোনি, কি করে বোঝে? এটা না একে তো বোঝাতেও পারবো না। অ্যাঙ্গুলার এরিয়া মানে ধরো আগের দিন একটা ছবি এঁকেছিলে মনে আছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবং সেই ট্রায়াঙ্গেলের যে হাইটটা সেটা যদি একটা সার্কেলের রেডিয়াস হয়, এরকম একটা ছবি আঁকো দেখি, মানে আমি এঁকে পাঠাচ্ছি রাইট দিস, এরকম একটা ছবি। নেক্সট ডে থেকে তোমাদের বোর্ডে পড়াতে পারবো, আমার বোর্ডটা গেছে, নতুন বোর্ডটা এখনো আসেনি, এসে যাক। বুঝতে পারছি, কিন্তু ওটাকে অ্যাঙ্গুলার এরিয়া কেন বলছে, মানে কোন অ্যাঙ্গেলটা সাবটেন্ড করছে সেটা ভিজুয়ালাইজ হ্যাঁ, সেই অ্যাঙ্গেলটাকে কেন এরিয়া বলছে, হ্যাঁ সেটা যদি যেতে পারো যে থিটা ইকুয়াল টু কেন হচ্ছে, দেন অ্যাঙ্গেলটা কেন হচ্ছে সেটা বুঝতে পারছি, মানে থিটা কোনটা আসছে সেটা বুঝতে পারছি। বুঝতে পারছো? ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে আসছে। এবার সেটাকে কেন অ্যাঙ্গুলার এরিয়া কেন বলছে, বিকজ আমাদের ইউনিভার্সে সবকিছুর ডিস্টেন্সটা তো অনেক অনেক বেশি, তো ওই যে 2 ডাইমেনশনাল যে এরিয়াটা আমরা বার করি, মানে ওটার মানে কি ওইটুকুনি আর্কটা, তো ওই থিটাটা যদি খুব ছোট হয়ে যায় তাহলে ওইটুকুনি পোর্শনকে আমি বার করব কিভাবে, ওর রেডিয়াস আর ওর ওই ডিস্টেন্সটা দিয়ে গুণ করে।
যেভাবে এরিয়া বার করার ফর্মুলা কি, লেন্থ ইন্টু ব্রেথ, এটা তো ছোট থেকে পড়ছো। তো সেই 2 ডাইমেনশনালটাকে আমি অ্যাঙ্গুলার সেপারেশনে যদি মাপতে যাই, আগের দিনও শিখিয়েছিলাম, যখন থিটা মাপছিলে সেই স্মল ডি বাই ক্যাপিটাল ডি যখন মাপছিলে মনে আছে, অ্যাপ্রক্সিমেশন নিচ্ছিলে ওই ট্যান আর্ক ট্যান কস গুলোকে শুধু থিটায় নিয়ে আসছিলে, ঠিক একইভাবে এখানে অ্যাঙ্গুলার এরিয়া গুলোকে ওই ডি বাই এই সরি কি বলে আর স্টার বাই আর ওয়ান করে নিচ্ছে, জাস্ট বিকজ ডিস্টেন্সটা অনেক বড়। অর্থাৎ আর স্টার আর আর ওয়ান তাদের কম্প্যারিজনটা কিন্তু অনেক বেশি, মানে আর স্টার ইজ মাচ মাচ লেস দ্যান আর ওয়ান। সেই কন্ডিশনটার জন্য এখানে ওই অ্যাঙ্গুলার যে অ্যাঙ্গেলটা করছে সেটাই যেন ওই অ্যাঙ্গুলার এরিয়াটার সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। এবার বোঝা গেছে? বুঝতে পারলে এবার মৌসুমী? বাকিরা ঐন্দ্রিলা, সুশোভন বুঝতে পেরেছো কেন হচ্ছে অ্যাঙ্গুলার সাইজটাকে এভাবে ডিফাইন করলাম? একবার একটু বলুন। যখন প্রথম দিনে ডেলটা পড়ছিলে মনে পড়ে, অ্যাঙ্গুলার ডায়ামিটার পড়ছিলে, হ্যাঁ তো অ্যাঙ্গুলার ডায়ামিটার যখন পড়ছিলে ডেল্টা ইকুয়াল টু ডি বাই ডি নিচ্ছিলে, কি অ্যাজাম্পশন ছিল? ডি আর ডি এর মধ্যে ক্যাপিটাল ডি স্মল ডি থেকে হ্যাঁ অনেক বেশি। তাহলে এখানেও একই অ্যাজাম্পশন, আর ওয়ান যেগুলো বা আর টু তারা আর স্টার অর্থাৎ স্টারের রেডিয়াসের থেকে অনেক অনেক বেশি। ফলে আমার যে ট্যান থিটা বা যে কস থিটা সেগুলো কি হচ্ছে, সেগুলো কস থিটা নয় ট্যান থিটাটাই থিটাতে রিপ্লেস হয়ে যাচ্ছে। তাই এক্ষেত্রে থিটাটাকে আমি লিখে নিলাম আর ওয়ান প্রাইম বাই কত লিখলাম আর স্টার বাই আর ওয়ান। এবং তারপরে যখন আমি ওমেগা বার করছি, সলিড অ্যাঙ্গেল বার করার ফর্মুলা কি, কস থিটা বাই যেটা করো, তো সেইটাকে যদি তুমি অ্যাঙ্গুলার এরিয়া হিসেবে দেখো সেক্ষেত্রে পাই থিটা স্কোয়ার করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেই অ্যাঙ্গুলার কি বলে অ্যাঙ্গুলার এরিয়াটাকে পাই দিয়ে গুণ করে নিচ্ছে। মানে এক্ষেত্রে সবকিছু যেহেতু ডি ওমেগাটা একটা 3 ডাইমেনশনাল কোয়ান্টিটি, 3 ডাইমেনশনাল এরিয়া, পরে সেটাকে ডিফাইন করছে পাই থিটা স্কোয়ার দিয়ে। যেটা আগে আর দিয়ে মাপতে অনলি রেডিয়াস ছিল সেগুলো এখন অ্যাঙ্গুলার সেপারেশন দিয়ে রিপ্লেস হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা। মৌসুমী কোথায় গেল? ওর কনফিউশন হয়েছিল মৌসুমী। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে পাই থিটা স্কোয়ার এই অবধি লেখা হয়েছে প্রত্যেকের। তাহলে কি কি এসছে বলো? পাই আর স্টার স্কোয়ার বাই আর ওয়ান স্কোয়ার এই অবধি এসছে। হ্যাঁ তাহলে এবার লেখো ব্রাইটনেস কি হবে, এফ বাই ওমেগা। বলো ভ্যালু কি আসছে ব্রাইটনেস এর, কাটাকুটি করে বলো আমাকে। ব্রাইটনেসটা কি আসছে বলো? দুজনের রেসপেক্টেই করবে, একটা অবজারভার 1 এর রেসপেক্টেও করবে, অবজারভার 2 এর রেসপেক্টেও করবে, এন্ড টেল মি দ্য ফাইনাল রেজাল্ট। দুজনের ক্ষেত্রে ব্রাইটনেস কত কত আসছে এটা আমাকে বলবে। সেম আসছে তো। এক্সপ্রেশনটা কি আসছে? L by 4 pi square, 4 pi square r star square। তার মানে কি এই ব্রাইটনেসটাও কি ধরনের প্রপার্টি? অভিরূপ অভিরূপ বলো কি ধরনের প্রপার্টি ব্রাইটনেসটা? এক্সটেন্সিভ কেন? ইন্ট্রিনসিক, কারণ ডিপেন্ডেন্ট নয় তো আর এর ওপর, কোনো ডিস্টেন্সের উপর ডিপেন্ড করলো, দুটো অবজারভারিতে একই ভ্যালু পেলো, তাহলে এটা একটা ইন্ট্রিনসিক প্রপার্টি। অর্থাৎ ব্রাইটনেসও একটা ইন্ট্রিনসিক প্রপার্টি হয়ে গেল। ডিস্টেন্সের উপর ডিপেন্ড তো করবে না, এটা তো আমি আগেই বললাম। কিন্তু কার উপর ডিপেন্ড করছে ভালো করে দেখে বলো, কার উপর ডিপেন্ড করছে ব্রাইটনেস? সাইজের ওপর, রাইট। আর স্টার অর্থাৎ ওর রেডিয়াসের ওপর। সুতরাং একটা প্যারামিটার পেলাম যেটা স্টারটার সাইজের ওপর ডিপেন্ড করছে। তাহলে আজকে আমরা যে তিনটে জিনিস শিখলাম, ফার্স্ট শিখেছিলাম লিউমিনোসিটি, যেটা একটা ইন্ট্রিনসিক প্রপার্টি ছিল।
নেক্সট শিখেছিলাম ফ্লাক্স, যেটা একটা এক্সট্রিনসিক প্রপার্টি ছিল, কিন্তু এই দুজনেই কিন্তু কোনোভাবে ওর সাইজের ওপরে কোনো ডিপেন্ডেন্সি দেখাতে পারেনি। আর লাস্ট যেটা তুমি শিখলে ব্রাইটনেস, সেটা কিন্তু সাইজের ওপর ডিপেন্ড করলো। অর্থাৎ একটা স্টারের যদি লুমিনোসিটিও এক হয়ে যায়, সরি দুটো স্টারের যদি লুমিনোসিটিও এক হয়ে যায়, এফও এক হয়ে যায়, কোনটা পার্থক্য হবে? সাইজের পার্থক্যের জন্য ব্রাইটনেসে পার্থক্য হবে। তাহলে এই তিনটে কোয়ান্টিটি ক্লিয়ার প্রত্যেকের? শুভজিৎ বুঝতে পেরেছো তিনটে কোয়ান্টিটি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে ব্রাইটনেস, লুমিনোসিটি, ফ্লাক্স, তিনটে কোয়ান্টিটি যদি বুঝে গিয়ে থাকো, তাহলে ব্রাইটনেসের ইউনিট কি হবে বের করে বলো। মিটার টু দি পাওয়ার মাইনাস। কত হবে? সরি মানে লুমিনোসিটি যা ইউনিট হবে তার সঙ্গে মিটার টু দি পাওয়ার মাইনাস। ওটা দিয়ে ভাবছো কেন? এফ বাই ওমেগা, তো এফ এর ইউনিট জানো তো, এফ বাই ওমেগা বাই স্টেরেডিয়ান হবে। স্কোয়ারই তো হবে, কারণ ওমেগাটা তো ওর তো ইউনিট, মানে স্টেরাডিয়ান ইনভার্স একটা নিতে পারি, বাট ওটা তো সেই ওই আর স্কোয়ার, আর উপরে একটা এরিয়া পার্ট থাকে আর নিচে একটা আর স্কোয়ার থাকে, তো কেটেই যাবে। না, স্টেরেডিয়ান থাকবে। এল এর ইউনিট দেখো, এল এর ইউনিটও স্টেরেডিয়ান থাকে, ওটা তো থাকবেই ওমেগার ইউনিটটা স্টেরেডিয়ানে। স্টেরেডিয়ান করতে না ডাইমেনশনলেস, বাট ইয়ে, হ্যাঁ বলো। তাহলে একটা স্টেরাডিয়ান ইনভার্সও নিতে হবে। স্টেরেডিয়ান ইনভার্স নিতে হবে, রাইট রাইট। তাহলে তিনটের ইউনিট ক্লিয়ার প্রত্যেকের? প্রত্যেকের হয়েছে তো এই অবধি, যে 8 জন আছো? অভিরূপ তো ইন্টারঅ্যাক্ট করছো না কেন? ইয়ে মেসেজে বলছো শুধু। ব্রাইটনেস, ফ্লাক্স আর লুমিনোসিটি, এই করতে 40 বাজছে। অঙ্ক করতে হবে। আচ্ছা লেখো, মাইক কাজ করছে না ল্যাপটপে। আচ্ছা, শো দ্যাট, কোয়েশ্চেন লেখো, শো দ্যাট the surface brightness of sun, show that the surface brightness of sun is independent of distance, and equals its intensity. আরেকবার একটু বলো না প্রশ্নটা। Show that the surface brightness of sun is independent of distance and equals the intensity. And also find its value. লেখা হয়েছে প্রত্যেকের কোয়েশ্চেনটা। ফেয়ার করে, এই কোয়েশ্চেনটা ফেয়ার করে কেউ একজন আমাকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, আমি এটাকে পিডিএফ এর সঙ্গে মার্চ করবো, এই কোয়েশ্চেনটা থাকা দরকার পিডিএফ এ। লিখেছো প্রত্যেকে? অভিরূপ লিখেছো কোয়েশ্চেন, না রিপিট করবো একবার? সবার লেখা হয়েছে তো আমাকে বলো, how you will show that the brightness is equal to the intensity? আচ্ছা, এটা কি একটু বাড়িতে ভেবে করবে, তারপরে তাহলে পরের দিনের ক্লাসে ডিসকাস করব?
সেটা বেটার? আছে ভালো সেটা। সেটাই বেটার আমার মনে হয়। একটু ভেবে নাও, কারণ এতগুলো জিনিস তো করলে আজকে খেটে যাবে। তো তাহলে এই কোয়েশ্চেনটা করে নেবে, এটার পর থেকে আমরা ম্যাগনিটিউড শুরু করব নেক্সট ক্লাসে। আর হোমওয়ার্ক যেটা থাকবে, হোমওয়ার্ক আমি 3টে প্রবলেম দেবো, 3টে প্রবলেম আমি আজকে হয়তো হবে না, কালকে আপলোড করে দেবো, ঠিক আছে? কালকে এর ওপর 3টে অঙ্ক আপলোড করে দেবো, আর এটা ক্যালকুলেট করবে। আর একটা জিনিস আমাকে বলবে, তোমরা পড়েছো নিশ্চয়ই, সোলার কনস্ট্যান্ট পড়েছো না? পড়েছো না সোলার কনস্ট্যান্ট? হ্যাঁ, কি বললো? পড়নি সোলার কনস্ট্যান্ট? আচ্ছা, তাহলে একটু হেঁটে দেখে আসবে পরের দিন সোলার কনস্ট্যান্ট কি। আমি আর একবার বলে দেবো, স্টিল তোমাদের কাজ রইলো সোলার কনস্ট্যান্ট দেখে আসা। আচ্ছা, এখানে 2জন না 3জনের আমি পেয়েছিলাম ওই মিটার কনভার্সনটা, বাকিরা কেউ সাবমিট করোনি তো? কি বার করতে দিয়েছিলাম? 1 পারসেকের সঙ্গে মিটারের রিলেশন। মিটার, হ্যাঁ ওটা পড়েছিলাম। পাঠাওনি তো? পার্সোনালি সেন্ড করবো তো, মানে এগুলো দিলে পরে? হ্যাঁ, পার্সোনালি সেন্ড করবে। ঐন্দ্রিলা? আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমার ওইটা ওটা কেন করতে বলছে? বিকজ ওই রিলেশন লাগবে, করে নাও। বাকিরা অভিরূপা, শুভজিৎ এদেরও পাইনি, সুশোভনের না ওইটা তো দেখা হয়নি আমার। আচ্ছা হ্যাঁ করেছিলাম কিন্তু পাঠানো হয়নি, পাঠিয়ে দিই। আচ্ছা, এখানে তো আমি 7জনকে দেখতে পাচ্ছি, তাদের বললাম। আর বাকিদের কি খবর? তারা তো কিছুই পাঠায়নি করে, ক্লাস রেকর্ডিং দেখছে কিন্তু কিছু করছে না। আজকে তোমরা একটু বন্ধুদের বলো, আর আজকে রাতের মধ্যে আমি যদি না পাই তাহলে আমি নক করবো এবার, কারণ এতগুলো জিনিস এগিয়ে যাচ্ছে, সব খেটে গুলিয়ে যাবে, এত ফর্মুলা, এত অঙ্ক। তো না করলে কিন্তু আপ টু ডেট না থাকলে প্রবলেমে পড়বে। তাহলে তোমাদের নেক্সট দিনের কাজ কি কি রইলো? কি কাজ রইলো সুশোভন? সোলার কনস্ট্যান্টটা দেখা, আর অ্যাসাইনমেন্টটা তো দেওয়া আছে। ওটা তো 25 তারিখ ডিউ ডেট। আর আজকে যে লাস্ট অঙ্কটা বললাম, হ্যাঁ ঠিক আছে, অঙ্কটা করে কিন্তু প্রত্যেকে আগে পরের ক্লাসের আগে আমাকে দিয়ে দিও। আচ্ছা, একটা ব্যাপার হয়েছে, আমি জানি না পরের ক্লাসটা আমি নিতে পারবো কিনা, বিকজ প্রথম হচ্ছে আমার ল্যাপটপটা প্রবলেম হয়েছে, তো সেটা আমাকে দিতে হবে। আমি তো নিজের ল্যাপটপ দিয়ে আজকে নিতে পারলাম না ক্লাস। আর সেকেন্ড হচ্ছে ওই সময় আমার ইয়েটা পড়ে গেছে, ইন্টারভিউটা পড়ে গেছে আইনেটের। তো তোমরা আমাকে বলো, যদি পরের সপ্তাহে শুক্রবার ইনকেস আমি ক্লাস না নিতে পারি, তার পরের উইকে নি, অসুবিধা আছে কিছু? মানে পরের উইকে শুক্রবারও নিলাম, আরো কোনো একটা ডেট নিলাম, প্রবলেম হবে কি কারোর কোনো? না, নিতে পারো, অসুবিধা নেই। আমার দুটো প্রবলেম আছে। একটা, আমার ল্যাপটপটা খুব প্রবলেম করছে, মানে কোনোভাবেই আমার ইয়েটা গেছে, বা কোথাও বুঝতে পারোনি মানে টিল টুডে, আজকে অবধি হ্যাঁ ঠিক আছে। প্রত্যেকের তো। ঐন্দ্রিলা কোন কলেজ যেন তোমার? মনেই থাকে না, দুটো ওয়েন্দ্রিলা আছে। ঐন্দ্রিলার কোন কলেজ? আমার JEU। বন্ধ করে দাও, রেকর্ডিং বন্ধ করে দাও। আচ্ছা, JEU। অভিরূপার কোন কলেজ? শুভজিৎ, অভিরূপা এরা কোন কলেজ? সুশোভনেরও মৌলানা আজাদ না?